শুভেন্দু অধিকারী আজকে কিন্তু তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের কোথায় কি আছে না আছে সমস্ত কিছু সে জানে। ব্যাপারটা হচ্ছে এইরকম যে অপোনেন্ট প্লেয়ারকে নিজের দিকে টেনে সেই প্লেয়ারটাকে ওই অপোনেন্টের গোল করানোর জন্য। প্রথম দিন যেদিন মুখ্যমন্ত্রী আমাদের যখন বিধানসভা শুরু হয় তখন কিন্তু বলে দিয়েছিল যে আমরা কিন্তু বিরোধীদের কথাও শুনবো। এবার বিরোধী যদি ভেঙে গিয়ে ওরা এখন কালীঘাট আর কি নাম একটা বললি ওদের সাথে যদি ব্যস্ত থাকে, সেখানে তো গভর্নমেন্টকে দোষ দিয়ে আমাদের লাভ নেই। যে আজকে যে কর্মীরা আজকে যে বিজেপি কর্মীরা দুদিন আগে মানে দোসরা মানে 4 মের আগে পর্যন্ত তারা গালাগালি দিয়ে তাদের এগেনস্টে প্রচার করছে যে তোমার মন্ত্রী এরকম ভাবে বিদ্যুৎ চুরি করেছে, তোমার মন্ত্রী এই করেছে, তারপরে আজকে সেই বিজেপি কর্মীটা কি সেটা সৌজন্য মেনে নেবে? এখানে এইটা প্রশ্ন। একটা নেশনের ডেভেলপমেন্টের জন্য অপোনেন্ট আর রুলিং পার্টি একসঙ্গে থেকে ডেভেলপ করে, তাহলে সে যে প্রতীকেই দ্বারা মানুষ তো আমার টার্গেটই হলো ডেভেলপ করে। চেনা পরিচিত একটা ছকের বয়ান আছে যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমি এই পার্টিতে থেকে কাজ করতে পারছি না, আমি সেই জন্য পার্টি চেঞ্জ করে কাজ করতে যাচ্ছি। তুই যে এই কথাটা বললি এক্স্যাক্টলি সেই কথা। মানে নচিকেতার লাইন আছে না, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে। আমার মনে হয় সৌজন্যতা বোধ থাক, কিন্তু বিরোধী বিরোধিতার জায়গায় থাকুক। হ্যালো, নমস্কার সবাইকে, আবার একটা এপিসোডে ওয়েলকাম। তো ফাইনালি আজকে আমরা মানে আমি বিশেষ করে ব্যর্থ হয়েছি 4জনকে নিয়ে আসার। যথারীতি প্রতিদিন যেরকম টানাটানি করে অ্যাটলিস্ট 4জনকে নিয়ে এনে বসানো যেত, আজকে সেটা 3জন হয়ে গেছে। আমাদের সঙ্গে অভিষেক তো আগেও এসছে, অভিষেকের সঙ্গে অলরেডি সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে। আরেকজন নতুন আছে সূর্য। আমরা বসে যেরকম আড্ডা মারি বিভিন্ন বিষয় নিয়ে ওই সব নিয়েই কথা বলবো, ঠিক আছে? তো এখন দিল্লির প্রোটেস্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, তার আলটিমেট রেজাল্ট যেটা আসার, কি করা যায় না করা যায়, আরো কি ভালো হতে পারে, ওইসব নিয়ে আমরা একটা দুটো এপিসোড আগে কথা বলেছি। এখন দেখছি যে আরো একটা প্রোটেস্ট খুবই এখন হেডলাইনে আছে এবং সেটা নিয়ে কথা বলা উচিত। এই সময় অবশ্য আমার এখানে বসেই হয়তো মণিশঙ্কর কোশ্চেন করেছিল আমাকে যে হচ্ছে কি আমরা সবসময় একটা জায়গার প্রোটেস্ট নিয়ে কেন কথা বলি, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে বা এরকম ওরকম জায়গার প্রোটেস্ট নিয়ে কথা বলি, অন্য কোথাও জায়গার মানে সিলেক্টিভ ভাবে বিরোধ করি আর কি। তো সেটার থেকে বেরিয়ে গিয়ে আমরা ঝাড়খণ্ডের প্রোটেস্ট নিয়ে এবার কথা বলি। কি সমস্যা ওই সব তো আমরা মোটামুটি জেনেই গেছি। কি হতে পারে কি না হতে পারে, কি মতামত সবার, সেই সব বিষয় নিয়ে শুনে নেব। এই প্রশ্নপত্র ফাঁস মানে রোখাটা অনেক কঠিন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। মানে আমি সরকারকে দোষ দিয়ে দিলাম, সরকার পুরোটা মানে সরকার নতুন সরকার এলো বা অন্য কোনো সরকার পরিবর্তন করলেই যে প্রশ্নপত্র দুর্নীতি হবে না, এটা কেউ প্রমাণ করতে পারবে না প্রথম কথা। আর যেভাবে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে আন্দোলন হয়েছে, সেটা ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলন নাকি রাজনৈতিক ম্যান্ডেট কোনো, সেটা ডিবেটেবল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বাতাবরণ এমন ভাবে সৃষ্টি করা হয় যে আজকে যেভাবে মানে গোটা দেশ জুড়ে যে নিটের সিজেপি যেটা করলো, নিট আন্দোলন নিয়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেটা হয়েছে, ঠিক তেমনই আজকে ঝাড়খণ্ডে যে জায়গাটা হচ্ছে, আগামী দিনে এইটার ফলপ্রসূ অন্যান্য স্টেটে কি হবে না জানি না, কিন্তু যেহেতু একটা বার্তা গেছে, সেটা অ্যাডভান্টেজও থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজও থাকে। যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, সেক্ষেত্রে আমি সেই প্রসঙ্গটা টেনেই বলছি যে সেক্ষেত্রে ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও রয়েছে। ঠিক তেমনই আমি বলতে চাইছি যে কোনো একটা আন্দোলন হলে যে প্রেশারটা রাজনৈতিক নেতাদের উপরে বা গভর্নমেন্ট রুলিং পার্টির উপরে যে প্রেশারটা থাকে, সেই প্রেশারটা বাকি অন্যান্য যে সমস্ত স্টেটগুলোতে বিভিন্ন যে জায়গাতে, সেই জায়গাতেও কিন্তু একটা প্রেশার আসার সম্ভাবনা রয়েছে আমার যতটা ব্যক্তিগতভাবে ধারণা। কিভাবে হচ্ছে এই পেপার লিক, কি না ভাবে হচ্ছে, সেটা নিয়ে আমার বক্তব্য নেই, কারণ এই পেপার লিক অত সহজে আমার মনে হয় না যে এই পেপার লিককে বন্ধ করা সম্ভব, কোনো মানে পুরোপুরি নির্মূল করা সম্ভব। তো আমার মনে হয় যে এটা আন্দোলন করা উচিত, এটা আমার ব্যক্তিগত মনে হয়। কারণ কোনো একটা স্ফুলিঙ্গ থেকে একটা বড় কিছুর উৎপাত হয়, সেটা শুধুমাত্র যে আমি আজকে দেশে আজকে একটা সরকার আছে, সেই সরকারের বিরোধী হয়ে
আমি স্টুডেন্ট না হয়েও সেটা প্রোটেস্টে যাচ্ছি, সেই ব্যক্তিগত সেই স্টেটমেন্টে যাচ্ছি না। কিন্তু যদি বাই ভিউ অ্যাপলিটিক্যাল যদি বলতে চাই, সেক্ষেত্রে আমার একটাই বক্তব্য যে স্টুডেন্টসরা প্রোটেস্ট করছে। এবারে আজকে যে সরকার আছে, কোনো একটা স্টেটে আজকে যদি সরকার আছে, আজ যদি আমি যদি ঝাড়খণ্ড দেখি, ঝাড়খণ্ড কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়, এবিভিপি সংগঠন প্রোটেস্টে নামছে। যেখানে বিজেপি শাসিত স্টেট, সেখানে আবার দেখতে পাচ্ছি যদি কোনো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এবিভিপি কিন্তু নামছে না। তো ব্যাপারটা কি পলিটিক্যাল ম্যান্ডেট না পলিটিক্যাল ম্যান্ডেট নয়, এটা নিয়ে একটা দ্বৈরত্ব থাকবেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটার সমর্থন করি। 1 মিনিট আটকে সূর্য একটা কোশ্চেন করছি, আমি বলছি মানে তুমি কি মনে করো যে হচ্ছে গিয়ে কোনো এই ধরনের ছাত্র রাজনীতির মানে আন্দোলন যেগুলো হয় সেগুলোর কি পলিটিক্যাল নেতা পলিটিক্যাল কেউ যদি এসে যোগদান করে, ওটাই কি তোমার মনে হয় যে আন্দোলনটার যে মূল জায়গা আছে সেটার থেকে সরে যায়? কারণ আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আমরা একটা এপিসোডে এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের একটা আন্দোলনের ব্যাপার আছে, যতক্ষণ পর্যন্ত কোনো বড় মুখ এসে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রুলিং পার্টি বা যে যারা হচ্ছে কি গভর্নমেন্টে আছে ওরা অতটা সিরিয়াসনেস দেখায় না ওই ব্যাপারটার প্রতি, সেটা একটা ফ্যাক্টর আছে। তো যারা আন্দোলন করছে তাদের ক্ষেত্রেও এটা জরুরি যে কোনো পলিটিক্যাল মুভ এসে ওদেরকে আন্দোলনকে সমর্থন দিক। আর তাছাড়া অপোজিশন যে পার্টি আছে তাদেরও তো একটা ব্যাপার আছে যে 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 ওর যে মানে বিরোধী রাজনীতিতে যে যে টপিক উঠে আসবে সেগুলো নিয়ে তাদেরকে রাজনীতি করতেই হবে। মানে এটা একটা দুজনেরই একটা স্বার্থগত ব্যাপার। তো আমরা যে অনেক সময় এই দিল্লির আন্দোলনের সময়ও কথা হয়েছে যে এত পলিটিক্যাল লোকজন কেন, এটা তো ছাত্রদের আন্দোলন। এই ব্যাপারটাই তোমার কি মনে হয় যে পলিটিক্যাল মানে পলিটিক্যাল তো হতে হবে, একটা আন্দোলনকে তো পলিটিক্যাল না হয়ে উপায় নেই ইন্ডিয়ার মতো দেশে? এটা নিয়ে আমার সিম্পল বক্তব্য যে যদি কোনো পলিটিক্যাল ব্যাক সাপোর্ট থেকে যদি না করে শুধুমাত্র ছাত্র সংগঠন বা ছাত্র আন্দোলন, তখনই সম্ভব। আজকে আমরা জানি বর্তমানে মানে ভারতবর্ষের পলিটিক্স বা ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু ছাত্র রাজনীতি এটা বরাবরই কিন্তু মানে পাশ থেকে হয়ে আসছে ছাত্র রাজনীতি। অর্থাৎ মানে আজকে যদি আমি দেখি যে দিল্লি হোক, গুজরাট হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, আমরা যখন কলেজে উঠি তখনই কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু রাজনীতি করি। তো সবাই কিন্তু এক একটা মতাদর্শ নিয়ে চলে। সেক্ষেত্রে আজকে আমি যদি মনে করি যে আজকে আমি নিট পরীক্ষার্থী, কিন্তু আমার সরকার যদি, আমি যদি কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হই বা রাজনৈতিক দলের সমর্থন হই, সেই সরকার যদি সেই সরকার যদি সেখানে দুর্নীতি করে, সেখানে কিন্তু সেই ছাত্রছাত্রীরা যাবে না। কিন্তু বিপক্ষ পক্ষের ছাত্রছাত্রীরা সেই পরীক্ষা না হলেও না দিলেও কিন্তু সেখানে যাবে। এটা একটা পলিটিক্যাল ম্যান্ডেট, কারণ ছাত্র রাজনীতি থাকবেই। আর রাজনীতি মানেই কোনো একটা বিপ্লব শুরু হওয়ার সময় বিভিন্ন রকম মুখ আসবেই, সেটা সরকারের পক্ষে হোক সরকারের বিপক্ষে হোক, মানে রুলিং পার্টি ভারতের কেন্দ্রীয় সরকারের সেখানে সমর্থনের কোনো থাকুক বা কেন্দ্রীয় সমর্থনের বিপক্ষে থাকুক, মানুষজন আসবেই, সেটাকে থামানো সম্ভব হয় না। কারণ শুধুমাত্র ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে হলে সেই ছাত্র আন্দোলনে বিভিন্ন রকমের প্রেসার ক্রিয়েট হয়। আমি উদাহরণ দিই যে যখন এই সিজেপি আন্দোলন শুরু হয় তখন সেটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, কারণ তাদেরকে মার পিট আরো বিভিন্ন রকম যে ঝামেলাগুলো ক্রিয়েট হলো। কিন্তু যখন দিনের পর দিন সোনাম ইয়াংচুক থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা এলো, তখন কিন্তু এই জিনিসটা একটা রণক্ষেত্র ধারণ করলো এবং সেই জিনিসটা কিন্তু মিডিয়ার চোখে হাইলাইটেড হলো। কারণ এটা সিম্পলি ভাবে গভর্নমেন্ট ইগনোর করে দেবে জায়গাটা, যদি সেখানে কোনো একটা বড় কিছু হাইলাইটেড জায়গা না হয়। এটাই। এই বিষয়ে আরো একটা ঝাড়খণ্ডে যে প্রোটেস্টটা ওটার একটা ডেভেলপমেন্ট সবাই জানে, তবুও আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ঝাড়খণ্ডে কিন্তু দিল্লির যে আন্দোলনটা থেকে সেটা থেকে ওরা ডিসিশন নিয়েছে যে একটা জিনিস আলাদা করবে, ওখানে যারা পলিটিক্যাল পার্টি যারা সাপোর্ট দিচ্ছে ওদের জন্য একটা আলাদা মঞ্চ তৈরি হয়েছে, আর ছাত্রদের জন্য একটা আলাদা মঞ্চ তৈরি হয়েছে। ছাত্রদের Very good. প্রথম থেকে যারা নেতৃত্ব দিচ্ছিল ওরা বলেছে যে সবসময় এটা দেখা গেছে হিস্ট্রিতে যে ছাত্রদের আন্দোলনে পলিটিক্যাল পার্টি ঢুকে এসে আন্দোলনের যে মূল যে বিষয়গুলো আছে সেগুলো থেকে দূরে চলে যায়। সেই জন্য আমরা চাই কোনো পলিটিক্যাল পার্টি আমাদের সাপোর্ট করলে করতে পারে, পরোক্ষভাবে সাপোর্ট করতে পারে, কিন্তু আমাদের যে ভয়েস বা আমাদের যে কথা বলাগুলো সেগুলো সবসময় যারা প্রথম থেকে ছাত্রদের নেতা ছিল ওরাই বলবে, সরকারের সঙ্গে ডিলটা তারাই করবে। এটা তো ভারতীয় রাজনীতির দৃষ্টান্তের উদাহরণ, মানে এটা তো ভালো জিনিস। এটা হ্যাঁ, এটাই তো এটা হওয়া একটা উচিত, নতুন তো এটাই অ্যাকচুয়ালি হওয়া তো এটাই উচিত। এটা একটা ভালো অ্যাপ্রোচ, কোনো অসুবিধা নেই। অভিষেক বল, এই যে আগের ব্যাপারটা নিয়ে আমরা কথা বললাম যে পলিটিক্যাল হতে হবে না হতে হবে, আমরা আগেও এই সম্পর্কে কথা বলেছি, তার সঙ্গে ঝাড়খণ্ডের যে ব্যাপারটা নিয়ে তোর যা যা মতামত সেইটা দিয়ে তুই এইটাকেও ঢুকতে পারিস আর কি।
দেখ, আগের এপিসোডটাতে আমি বলেছিলাম কিন্তু যে প্রোটেস্ট আমার ফান্ডামেন্টাল রাইট, যেটা ঝাড়খণ্ডের আন্দোলনের সময় স্টুডেন্টরা এটাকেই ওদের সিম্বল করে দিয়েছে। কারণ যেহেতু প্রোটেস্টের সময় ওরা ন্যাশনাল অ্যান্থেম গেয়েছে, ইভেন ওরা প্রোটেস্টের সময় হাতে সংবিধান রেখেছে, আন্দোলনটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। একটা এতে ভাইরাল হয়েছে দেখলাম, একটা ওদের কোড অফ কন্ডাক্ট দেওয়া আছে, যে কোড অফ কন্ডাক্টে যে এখানে কোনো অ্যান্টি ন্যাশনাল কথা বলা যাবে না, কোনো পলিটিক্যাল করা যাবে না, মানে ওরা ওদের মোটো থেকে সরছেন। আন্দোলনটা খুব সুসিং, একদম সংঘবদ্ধভাবে আন্দোলনটাকে এগিয়েছিল। এখানে উচিত ছিল কি, যে সরকারেরও উচিত ছিল যে স্টুডেন্টদের সঙ্গে বসে পুরো ব্যাপারটা নেগোসিয়েশন করে শর্ট আউট করে নেওয়া, কিন্তু সরকার এখনো তা করেনি। কিন্তু তাদের শিক্ষামন্ত্রী যদিও রেজিগনেশন দিয়েছে, ঠিক আছে। এবার দিল্লি আন্দোলনের সময় ধর্মেন্দ্র প্রধানের থেকে আমরা সবাই বলেছিলাম যে একটা শিক্ষা নেওয়া উচিত, যাতে সবার অ্যাকাউন্টেবিলিটি বাড়ে। এখানে কিন্তু হয় নাই। এটা কেন হয় নাই? সেখানে দিল্লি আন্দোলনের পুরো কি ছিল, যে ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করে বিজেপির পলিটিক্যাল লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে তো কোনো বিজেপির গভর্নমেন্ট নেই, এখানে তো আছে অ্যালায়েন্সের সরকার। কেন তাহলে রাহুল গান্ধী আসলো না? রাহুল গান্ধী তো আসা উচিত ছিল। এবার যদি তুই ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি দেখিস, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিতে কংগ্রেস তো পার্টনারশিপে সরকার চালাচ্ছে ঝাড়খণ্ডে এবং কংগ্রেসের পার্টনারশিপেই আছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের অ্যালায়েন্স সরকার আছে। হ্যাঁ, তুই যদি ঝাড়খণ্ডের দেখিস, ডেমোগ্রাফিটা দেখিস, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিতে কিন্তু টোটাল পপুলেশনের 16% মতো হলো জেনারেল কাস্ট, বাকি কিন্তু ওবিসি এসটিএস। মানে যেখানে মাইনরিটিরা হিউজ অ্যামাউন্টে থাকছে, সেখানে আনএমপ্লয়মেন্ট একটা ন্যাশনাল ইস্যু, করাপশন একটা ন্যাশনাল ইস্যু। সেখানে শুধু আমি স্টেটের সঙ্গে সীমাবদ্ধ থাকলে হবে না, কিন্তু সেখানে গভর্নমেন্টের কোনো অ্যাকশন নাই সেরকম স্ট্রিক্ট। এবার জেপিএসসি হলো একটা কনস্টিটিউশনাল বডি, কিন্তু জেপিএসসি চাইলে ইউপিএসসি থেকে অ্যাডভাইস নিতে পারে যে কিভাবে একটা কন্ডাক্ট করতে হবে। সেখানে জেপিএসসি পেপারলি আজ নয়, 2020-তে ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয়েছে। তারপর আলাদা হওয়ার পর একটা কন্টেন্ট আমি দেখছিলাম 152টা পেপার লিক হয়েছে, কিন্তু তার এগেনস্টে কোনো এরকম স্ট্রিক্ট অ্যাকশন হয়নি। গভর্নমেন্টের তো উচিত বসে একটা গভর্নিং বডি বানিয়ে খুব স্ট্রংলি জিনিসটাকে হ্যান্ডেল করা, সেখানে গভর্নমেন্ট কিছু করছে না। হ্যাঁ, বারবার কি সিআইডি কে দিয়ে দিচ্ছে। ওদের দাবি যে যেহেতু এটা স্টেট ম্যাটার, সিআইডি স্টেটের আন্ডারে পড়ে, তাহলে কেন আমরা করবো, কেন সিবিআই দেওয়া হচ্ছে? কোনো জুডিশিয়াল বডিও তো এটাকে অবজারভেশনে রেখে পুরোটাকে মনিটর করতে পারে, সেখানে গভর্নমেন্ট কিছু করছে না। এবার কিন্তু এখানে হ্যাঁ সবকিছু ঠিকঠাক ছিল, প্রোটেস্টটাও পিসফুল হয়েছে। এবার নেক্সট ওদের দেখলাম, নেক্সট যে ওদের প্ল্যান আছে, ওরা বিধানসভা মার্চ করবে। কিন্তু আমার মনে হয় এই বিধানসভা মার্চ করাটা খুব একটা না, কারণ বিধানসভাটা একটা স্টেটের খুব সেন্সিটিভ জিনিস, যেখানে পুরো ল মেকাররা থাকে, পলিসি তৈরি হয়। সেখানে হঠাৎ করে মার্চ করে বিধানসভার মধ্যে যদি কেওয়াস সৃষ্টি না হয় এভাবে ঠিক, কিন্তু যেভাবে কোনো ইনফ্লুয়েন্স কাজ করিয়ে, কারণ কোনো একজন অপোনেন্ট ওনাদের সঙ্গে আছেন ওই বিধানসভা মার্চের সঙ্গে, ওইখানে যদি কোনো পলিটিক্যাল স্বার্থসিদ্ধির জন্য বিধানসভা মিস করে হ্যাম্পার করে দেওয়া হয় বিধানসভার কোনো অ্যাক্টিভিটিকে, তাহলে কিন্তু এটা ঠিক হবে। প্রোটেস্টটা যদি যেভাবে পিসফুল ভাবে এগোচ্ছে ওভাবে পিসফুল ভাবেই এগো, কিন্তু যাতে কোনো ভায়োলেন্স না ক্রিয়েট করে, এটা সবসময় স্টুডেন্টদেরকে দেখতে হবে। ওই সরকারের যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে সরকার কথা বলার চেষ্টা করেছে, প্রথমে হচ্ছে তোর খুব বেশি হায়ার লেভেলের লোকজনকে দেয়নি, খুব লোয়ার লেভেলের লোকজনকে দিয়ে কথা বলানোর চেষ্টা করেছে। এরা বলেছে না দেবো না, তখন বলেছে যে একটা কমিটি বানিয়ে দাও। তো এরা একটা কমিটি বানিয়ে দিয়েছে, যেটা তোর হচ্ছে যার মধ্যে কিছু সাংবাদিক, কিছু তোর উকিল এরাও ছিল। তো তখন সরকার থেকে বলেছে যে এদেরকে রাখলে হবে না, ঠিক আছে, তোমাদের ছাত্রদের মধ্যে থেকে হতে হবে। তো তখন ছাত্রদের মধ্যে থেকে আবার একটা কমিটি তৈরি করেছে 10 জন ছাত্রকে নিয়ে। তারপরে আই থিঙ্ক কথাবার্তা হয়েছে। এই ভিডিওটা যখন পাবলিক যাবে তখন হয়তো হয় বিধানসভা মার্চ হয়ে গিয়ে থাকবে, নয় হচ্ছে গিয়ে কথাবার্তা হয়ে গিয়ে থাকবে। তো এটা একটা ব্যাপার। স্টুডেন্টদের আরো একটা দাবি ছিল যে আমাদের যে গভর্নমেন্টের সাথে পুরো হবে মিটিং হবে, ওই মিটিং যেন আমাদের প্রেস কনফারেন্স করে, মানে পুরো মিডিয়া যেন ওইখানে টেলিকাস্ট করে। না হয় কি করবে, গভর্নমেন্ট এরকম প্রতিশ্রুতি দিয়ে দেয়, ওদের যা দাবি যে গভর্নমেন্ট আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমাদের কোনো ফলপ্রসূ কোনো কাজ হয়নি। তাই এবারে যেহেতু প্রোটেস্টটা এতদূর চলে গেছে, গভর্নমেন্ট যদি ওদের সঙ্গে আলোচনায় আসে, তাহলে পুরোটা গভর্নমেন্ট যেন লাইভ টেলিকাস্ট করে। কিন্তু যা দেখলাম গভর্নমেন্ট ওটাকেও ডিনাই করে দিয়েছে, ওরা করতে পারবে। তাহলে তো এটা থেকে তো বোঝা যাচ্ছে যে সত্যিই হচ্ছে গিয়ে যে ইস্যুটা তুলছিল, যে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়ে যায় পরবর্তীকালে কাজ হয় না, তাহলে তো এটা সত্যি কথা।
নয়তো কেউ কেন বলবে যে সাংবাদিক সংঘর্ষ হ্যাঁ, ওই তো। মাধব একটু আগেই বললাম যে 2020 সালে বিহার ঝাড়খণ্ড থেকে আলাদা হয়েছে। বিহার ঝাড়খণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর ওদের 152টা পেপার লিক হয়েছে, সেটার এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি। আর বিহারের ঝাড়খণ্ডের মানুষজন কি, যে ঝাড়খণ্ডের যেহেতু এদের বললাম যে 16% থেকে 17% জেনারেল কাস্ট থেকে বিলং করছে, এই 16% থেকে 17%ই কিন্তু যে ওদের ওদের যা দাবি যে এক ক্যাটাগরির মানুষ সবসময় জব পেয়ে যাচ্ছে, যেখানে আমাদের সব থেকে ওই যদি ঝাড়খণ্ডের জিডিপি তুই দেখিস, ওদের মাইনিং সেক্টর কিন্তু বিশাল ডেভেলপ। পুরো দেশের তো পুরো ধরতে গেলে পুরো মাইনিং ওদের উপরে ডিপেন্ডেন্ট, আসানসোল ঝাড়খণ্ড এগুলোর উপর। মানে এখানে আমাদের এত বড় আমরা ন্যাচারাল রিসোর্সকে নিয়ে আমরা করছি, কিন্তু আমাদের কাছে কোনো জব অপরচুনিটি নেই। এক ক্যাটাগরির মানুষ যারা গভর্নমেন্টে লিড করছে, যাদের কানেকশন আছে, তাই শুধুমাত্র সার্ভিস পাচ্ছে। আর আমরা যে দিনের পর দিন পড়ে আসছি, পড়াশোনা করছি, এত হার্ডওয়ার্ক করছি, তাহলে আমাদের কি ভ্যালু? এটা যদি হয়, যদি একটু ব্রড পার্সপেক্টিভে দেখিস, তাহলে কি হবে যে আমাদের যে 2047-এর যে বিকশিত ভারত আছে, ওটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ শুধু এক ক্যাটাগরির মানুষই তো বড় হয়ে যায়। কনস্টিটিউশনের আমাদের যে রাইট টু ইকুয়ালিটি আছে, এখানে তো আমাদের ইকুয়ালিটি মেনটেন হলো না। পড়াশোনার ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো হচ্ছেই না। যার কাছে টাকা আছে সেই পাবে, নয় অন্য কেউ চাকরি পাবে। এইসব জিনিস খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। সিস্টেম একদম পুরো ইন্টিগ্রেটেড হবে, সেন্ট্রালাইজ সিস্টেম হবে সুন্দরভাবে, যাতে গভর্নমেন্ট পরিচালনা করতে পারে, প্রতিটা এরিয়া থেকে সবাই যেন জব পেতে পারে। অন্তত দিলে আনএমপ্লয়মেন্টটা দূর হবে। আনএমপ্লয়মেন্ট কিন্তু আমাদের, আমরা পিছিয়ে যাওয়ার কারণই হলো আমাদের আনএমপ্লয়মেন্ট। যে আমাদের বাড়ছে, প্রচুর পরিমাণে পপুলেশন বাড়ছে, সেই পরিমাণে সার্ভিস সেক্টরও তো ক্রিয়েট করতে হবে। কিন্তু সেই সার্ভিস সেক্টরে ক্রিয়েট করছে যারা মাথায় বসে আছে, ওরাই যদি কোয়াপ্টেড হয়ে সিস্টেমটাকে শুধুমাত্র এক ক্যাটাগরির মানুষের জন্য করে দেয়, তাহলে তো সোসাইটির জন্য কোনোদিনও ভালো নয়। যে সবসময় আনএমপ্লয়েড ও আনএমপ্লয়েড থেকে যাবে, যে ইনকাম করতে পারে না ও ইনকাম করতেই পারবে না, আর এক ক্যাটাগরির মানুষ সবসময় ইনকাম করেই যাবে, তাই না? ঝাড়খণ্ডে যখন মানে নির্বাচন বোধহয় 1-2 বছর খানি আগে হলো, যখন এলো এই পার্টি, যখন 2024 হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হলো, তখন বলা হলো যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে একজন ওই কমিউনিটি থেকে বিলং করে এরকম একজন মুখ্যমন্ত্রী প্রথমবার ঝাড়খণ্ডে এলো। তো মানে ওই ব্যাপারটা থেকে ও তুলবে, ওদের জন্য একটু কিছু করা হবে, কিন্তু সেই একই জায়গায় থেকে গেল পুরো ব্যাপারটা। ইভেন এই যেহেতু আন্দোলন নিয়ে কথা হচ্ছে, রিসেন্টলি একটা মোহন ভাগবত আরএসএস এর যিনি প্রমুখ, তিনি একটা বয়ান দিয়েছেন, একটা অনুষ্ঠানে খুব সম্ভবত বয়ান দিয়েছেন যে যারা প্রোটেস্ট করছে, জেনজি যারা প্রোটেস্ট করছে, ওদেরকে অ্যান্টি ন্যাশনাল বলাটা ভুল। कि जेन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं, अपनी नेक्स्ट जनरेशन है जी सर। इस अपनेपन से डायलॉग का साथ मैंने बोला अपनापन चाहिए। कि मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज्यादा ऑनेस्ट है अरे वाह, बढ़िया है। और देशभक्ति और सेवा का ऑनेस्ट अपील उसमें चलता है। তো এই ব্যাপারটা তো কিছুটা হচ্ছে গিয়ে বিজেপির যে পার্টি লাইন, বিজেপির বেশিরভাগ যে নেতার যে পার্টি লাইন থেকে কিছুটা আলাদা। তো হচ্ছে কি এই ব্যাপারটা কিভাবে দেখছো সূর্য? প্রথম কথা হচ্ছে মোহন ভাগবতের স্টেটমেন্টটা আমি শুনিনি, তো সেই বিষয়ে আমি বেশি কিছু আমার অভিমত প্রকাশ করব না। কিন্তু মানে মোহন ভাগবত এক কথা বলছে বা অন্য কেউ এক কথা বলছে, সেটা যদি দেখতে যাই, আমি পশ্চিমবাংলার রাজনীতিও দেখতে পারবো যে মুখ্যমন্ত্রী যে কথা বলে তাদের পার্টির রাজ্য সভাপতি আরেক কথা বলছে। তো সেটা কোন পরিপ্রেক্ষিতে কোন কথা বলছে, পার্সোনাল স্টেটমেন্ট থাকেই তো। শুধুমাত্র একটা মানুষের মানে সে মানে আরএসএস এর স্টেটমেন্ট, মানে আরএসএস এর সমস্ত কিছু যে বিজেপি মেনে চলছে সেটাও তো ঠিক নয় না। বিজেপির পুরোপুরি কেন্দ্রীয় কার্য কমিটি বা রাজ্যের কার্য কমিটি পুরোটাই যে আরএসএস এর সমস্ত কিছু অবলম্বন মেনে হচ্ছে তা তো কিন্তু নয়। আরএসএস যে সমস্ত কথাগুলো বলছে সেই সমস্ত কথাই যে মান্যতা দিচ্ছে বিজেপি, সেটাও তো নয়। অভিষেক, এই জন্যই আমি এই কোশ্চেনটা করলাম, কারণ আরএসএস কে খুবই ধরা হয় যে বিজেপির একটা খুব কোর জুড়ে আছে আরএসএস এর সঙ্গে, আর মোহন ভাগবত সেটার একটা প্রমুখ মানে ওই সংগঠনের। তো তোর কি মনে হয় যে এটা কিরকম কি ভেবে চলছে? বা না, আমি 1 মিনিট একটা কথা বলে নিচ্ছি। আমি বলছি মানে অ্যাকচুয়ালি যদি দেখতে যাই যে মানে বিভিন্ন যে সংগঠনগুলো আছে, এবিভিপি, বিজেপি, মানে এগুলো কোর নয় অ্যাকচুয়ালি, এরা হচ্ছে আরএসএস এর এক একটা অংশ। মানে ওদের যে আরএসএস এর ভাগ আছে সেই ভাগের অনুযায়ী এক একটা অংশ। মানে এবিভিপি যেমন আরএসএস এর যতটা
আরএসএস এর কাছে এবিপি যতটা প্রায়োরিটি, আরএসএস এর কাছে বিজেপিও ঠিক ততটাই প্রায়োরিটি, কিন্তু দুটো ডিফারেন্ট জায়গা। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আরএসএস এর এই শাখা সংগঠন হচ্ছে বিজেপি সেই জায়গা থেকে। হ্যাঁ, সেই জন্যই আরো কোশ্চেনটা বেশি প্রাসঙ্গিক, কারণ হচ্ছে গিয়ে যেটার শাখা বলে ধরছি আমরা বিজেপি বা এবিপি এদেরকে, তাদের তাদের হচ্ছে গিয়ে প্রমুখ যিনি আছেন তিনি এরকম একটা বয়ান দিচ্ছেন যেটা সিম্পেথাইজ করে ছাত্রদের সঙ্গে, সিম্পেথাইজ করে যারা প্রোটেস্ট করেছে তাদের সঙ্গে, সিম্পেথাইজ করে যারা যাদের বিরুদ্ধে এখন না বলা সত্ত্বেও পুলিশের অ্যাকশন হচ্ছে তাদের উপরে। এটা আর এটাতে আমার একটা মনে হয় এই জায়গা থেকে যে যেহেতু বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, আরএসএস এর ছাত্র সংগঠন আছে এবিভিপি, সেখানে কিন্তু মানে যাতে জেনজি জেনারেশনের পক্ষ থেকে এবিভিপির দিকটা বাই পলিটিক্যালি যদি এবিভিপির দিকে একটা ঝোঁকার চিন্তা ভাবনা, সেই জন্য তার মোহন ভাগবত যেহেতু আরএসএস কে লিড করছে, সেক্ষেত্রে সে কখনোই ছাত্র বিরোধী কথাবার্তা আলটিমেটলি বলবে না। বিজেপি বলতে পারে, কারণ বিজেপির ছাত্র সংগঠন নেই। আমি যদি দেখি শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিল কয়েক মাস আগেই, 1-2 মাস আগে একটা কথা বলেছিল যে যদি মানে বিজেপি মানে এবিপি বলে বিজেপির কোনো ছাত্র কোনো সংগঠন নেই, ছাত্রদের থেকে যদি কেউ বিজেপির নাম করে কিছু করে সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য সুমন মানে আমাদের এবিপি আনন্দে এটা লাইভ বলেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মোহন ভাগবত সেই জিনিসটা করবে না, কারণ মোহন ভাগবত যে সংগঠন বা যে অ্যাসোসিয়েশন করে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার কিন্তু একটা ছাত্র সংগঠন আছে যেটা দেশ জুড়ে তারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামে পরিচিত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটাই প্রাসঙ্গিক হওয়া উচিত যে সে ছাত্রদের হয়েই কথা বলবে। এটা আমার ব্যক্তিগত মতামত। অভিষেক, দেখ, জিনিসটা তুই যেটা বললি ওটা তো পলিটিক্যাল ইস্যু হয়ে গেল, যে কে কি পার্সপেক্টিভে বলছে। সে যে পার্সপেক্টিভে, মোহন ভাগবতজি যে পার্সপেক্টিভে বললেন ওটা কি, আর বা নরেন্দ্র মোদীজি কোন পার্সপেক্টিভে বলছেন ওটা ওটা পুরোটাই ডিপেন্ড করবে কোনটা আমার নেশনের জন্য সুইটেবল। আমার নেশনের ডেভেলপমেন্টের জন্য, আমার নেশনের গ্রোথের জন্য যেটা সুইটেবল হবে আমি ওটাকে অ্যাকসেপ্ট করবো। এখানে যদি পেপার লিগ আটকিয়ে যদি মানুষকে চাকরি দিয়ে পার ক্যাপিটা ইনকাম বাড়ানো যায়, এটা আমার নেশনের জন্য ভালো। তার জন্য যদি গভর্নমেন্ট যা অ্যাকশন নিতে হয় গভর্নমেন্ট সেটা নেয়। নেশনের ডেভেলপমেন্টের জন্য যেটা সুইটেবল গভর্নমেন্ট সেটা নিই, ওটাই আমরা সবাই চাই, আর কিছু না। মানে হ্যাঁ, স্ট্র্যাটেজির দিক থেকে তো একটা থাকে পলিটিক্যাল পার্টির, মানে আমি এটাই শুনতে চাইছিলাম যে এটা কি কোনো কি মনে হচ্ছে যে একটা দিক হচ্ছে গিয়ে একটা পার্টি লাইন এক ধরনের চলছে, আরেকটা পার্টি লাইন হচ্ছে গিয়ে ওদের সঙ্গে সিম্পেথাইজ করা, ওইটা কিভাবে দেখছি? আমি পলিটিক্যাল হ্যাঁ, পার্সপেক্টিভ ঢুকতে চাইছি না, আমি শুধু চাইছি যে কে কিভাবে নেশনের জন্য ভাবছে। আমি চাই সে আরএসএস হোক বিজেপি হোক, সবাই যেন যদি দুজন আলাদাভাবে গিয়েও নেশনের জন্য ভাবে সেটাও অ্যাকসেপ্টেবল, যদি দুজন একসঙ্গে মিলেও নেশনের জন্য ভাবে অ্যাকসেপ্টেবল। নেশনের জন্য যে ভাববে আমি ওটার জন্য, কোন পলিটিক্যাল পার্সপেক্টিভ ভাবছে ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এবার একটু এটা নিয়ে কথা হলো, এবার একটু ওয়েস্ট বেঙ্গলের দিকে আসি। কি রিসেন্টলি যে ছবিগুলো সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটা এটা এতদিন পর্যন্ত চলছিল যে হ্যাঁ চলে গেছে, নব্য তৃণমূল হয়ে গেছে, এনসিপিতে চলে গেছে, এই হয়ে গেছে সেই হয়েছে, এ পালাচ্ছে সে পালাচ্ছে, চোর স্লোগান উঠছে, সবকিছু হয়ে গেল, ডিম থেরাপি হচ্ছে, সব চলে গেল। তারপরে ফাইনালি যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, ওই ছবিটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের মোদিজির সঙ্গে, সদা হাস্যরত মোদিজির সঙ্গে আরো কয়েকজন মিলে হাসছে এবং খুব সুন্দর পোজ দিয়ে একটা ছবি তোলা হয়েছে। খুবই মানে দেখে কিছুজন তো খুব স্যাটিসফাই হয়ে গেল যে যেটার কথা ভাবছিলাম সেটা আলটিমেটলি হয়ে গেল। আর হচ্ছে কি এমনি যারা যারা সবাই ভোট দিয়ে সরকার চেঞ্জ করে একটা বিপ্লব করে, অবশ্যই হওয়ার দরকার ছিল, সেটা আলাদা ব্যাপার, সেটা আমার পার্সোনাল মতামত। কিন্তু কি মনে হচ্ছে এই ছবিটা দেখে রিয়াকশন কি ছিল, সূর্যর কাছ থেকে শুরু করিয়ে? প্রথম কথা হচ্ছে রাজনীতিতে বরাবরই রুদ্রনীল মিঠুন চক্রবর্তীকে দেখেছি। তো এই জায়গা থেকে হচ্ছে সেই মানে নচিকেতার লাইন আছে না, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে। মানে মোটামুটি এই যে চলছে জিনিসটা, মানে রাজনীতিতে আজকে যে জিনিসটা হচ্ছে কালকে যে কি হবে সেটা কেউ প্রথম কথা হচ্ছে প্রেডিকশন করতে পারে না। কিছু বলারই নেই এই জায়গা থেকে যে আলটিমেটলি যদি আমি এই ছবিটার তাৎপর্য যদি এটা বলি, তাহলে আমি এটা মনে করি যে মানে রাজনীতি মানেই কি
শুধুমাত্র আমার যেখানে সরকার বা আমার যেখানে রুল আছে, আমার যেখানে পাওয়ার আছে সেখানেই, নাকি ভোটাধিকার যারা দিচ্ছে তাদের তাদের সেখানে বঞ্চিত হতে হচ্ছে? মানে মানুষের যারা ভোট দিচ্ছে আলটিমেটলি তাদের সেই জায়গা থেকে মানে তাদের কোনো দাম থাকছে না সেই জায়গাতে। কারণ আজকে একটা দলের আজকে যে জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্সের যারা শরিক ছিল টিএমসি, সেখানে সেই জায়গা থেকে জিতে নিয়ে তারা এনসিপিআই ন্যাশনাল কনজারভেটিভ পার্টিতে যুক্ত হলো এবং এনডিএ শরিক হলো। তো এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে তো একটা টাফ ফাইট ছিল, মানুষজনের তো একটা আলটিমেটলি মানুষ তো একটা চিন্তা ভাবনা করেই ভোট দিয়েছে সেই জায়গাটা থেকে যে আমি এনডিএর বিপক্ষে। সে হতে পারে, সে হোয়াট এভার, যে কোনো দল হতে পারে, সে হতে পারে তৃণমূল হতে পারে, সে হতে পারে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, প্রত্যেকটা দল হতে পারে যারা ইন্ডিয়া জোটের সাথে ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা ভাবায় এবং এটা এখনো ঝুলে আছে। তো এই জায়গাটা অবশ্যই প্রশ্নচিহ্ন থাকে। এটা তুই তোর সাধারণ একজন ভোটারের পার্সপেক্টিভ থেকে বললি যে একজন ভোটার সে তো চিটেড ফিল করবে। আজকে আমি কারুর কোনো মতাদর্শের সঙ্গে বা কে ডেভেলপমেন্ট করেছে না করেছে ওই করে আমি একটা ডিসিশন নিয়ে এত উৎসবের মতন একটা ব্যাপার হয় যে একটা আমাদের বলা হয় যে ডেমোক্রেসিতে ভোট হলো একটা উৎসবের মতো, ডেমোক্রেসির উৎসব। তো সেই জায়গায় ওই উৎসবে যোগদান করে আমি অ্যাক্টিভলি গিয়ে একটা ভোট দিলাম। তো তারপরে দেখলাম কিছুদিন পরে আমি তাকে ভোট দিয়ে আমি ম্যান্ডেট দিলাম যাকে, সে চেঞ্জ করে হচ্ছে গিয়ে অন্য পার্টিতে গিয়ে বসে আছে। তো সেটা তো সাধারণ ভোটার হিসেবে চিটেড একটা ফিল হয়। এটা আগে হয়ে এসছে, আমাদের এখানে হচ্ছে, দেখে আরো কাছ থেকে দেখতে পাচ্ছি, এটা একটা ফ্যাক্টর। কিন্তু আমি আরেকটা জায়গায় আসতে রাখবো যে এই জিনিসের পরে তোর কি মনে হয় যে প্রথম কোশ্চেন তো হচ্ছে গিয়ে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ মানে আর কি থাকলো, ওদের আর কি অপশনস আছে, একটা কোশ্চেন এটা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা কি কোনোভাবে বিজেপিকে ব্যাকফায়ার করতে পারে? প্রথম কথা হচ্ছে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ যদি আমি বলতে চাই তাহলে বিভিন্ন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। মানে আমি আজকে যদি দেখি বাংলার আমি প্রসঙ্গ তুলি যে বাংলায় 21শে জুলাই হয়েছে, 21শে জুলাই বাংলাতে এখন বর্তমানে তৃণমূল 3 টুকরো হয়ে গেছে। মানে একদিকে হয়ে গেছে ঋতব্রত তৃণমূল, একদিকে কালীঘাট তৃণমূল এবং একদিকে এনসিপিআই, তিনটা অ্যাসোসিয়েশন বা তিনটে টুকরো হয়ে গেছে। তো আমি আজকে যদি দেখি যে বাংলায় যখন 21শে জুলাই হয়েছে, তৃণমূলের কিন্তু একটা প্রথম থেকে বরাবরই একটা ম্যান্ডেট ছিল যেটা হচ্ছে 21শে জুলাই বা শহীদ দিবস। সেটা দীর্ঘদিন ধরে তারা কংগ্রেসের আমল থেকে মোটামুটি হয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি যদি দেখতে চাই তৃণমূলের সবচেয়ে রিসেন্টলি বড় যদি প্রোগ্রাম দেখতে চাই, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মোটামুটি ভাবে তৃণমূলের কি বলে সবচেয়ে বড় যেটা প্রোগ্রাম করেছে সেটা মানে এখনো পর্যন্ত সেটা কিন্তু 21শে জুলাই করেছে। তো 21শে জুলাই যদি আমি দেখতে চাই পার্সপেক্টিভ হিসাবে, তাহলে কিন্তু যে ঋতব্রত তৃণমূল, যে বিক্ষুব্ধ তৃণমূলরা করেছে, সেক্ষেত্রে দেখা গেছে যে মানে তাদের কাছে সংখ্যাগরিষ্ঠ মানে প্রায় 70টার মানে কম বেশি সিট তারা কিন্তু এমএলএ কিন্তু তাদের সাথে যুক্ত আছে। কিন্তু তারপরেও কিন্তু যেখানে আমরা দেখেছি ভিড় লক্ষ্য করা গেছে বা ক্রেজ যে লক্ষ্য করা গেছে, সেখানে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেনেই কিন্তু সেখানেই কিন্তু দেখতে পাওয়া গেছে। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি নিজে একটা ফ্যাক্টর প্রথম কাজ করে তৃণমূলের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি কতটা কি অ্যাক্টিভ, কতটা কি মানে কাজ করবে আগামী দিনে, সেটা একটা বড় সড়ো ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমার যতটা ব্যক্তিগতভাবে মনে হয় যে তৃণমূলের যে গ্রাউন্ড লেভেলের সংগঠন, তৃণমূলের যে গ্রাউন্ড লেভেলের ওয়ার্কার্স বা কর্মী সংগঠন, তারা কিন্তু তাদের দিক থেকেই যে সমস্ত কিছু পরিবর্তনশীল হয়ে গেছে। বা আজকে যদি আমি দেখি আজকে তৃণমূলও প্রায় 2 কোটির কাছাকাছি ভোট পেয়েছে, আজকে ভোট পেয়েছে, তারাও কিন্তু একটা হিউজ রকমের ভোট পেয়েছে। তো স্বাভাবিকভাবে আলটিমেটলি মানুষের মানে তারপরেও যখন বিজেপি যখন এ রাজ্যে বাংলায় এসেছে, বিজেপি যখন এ রাজ্যে বাংলায় এসেছে, সেক্ষেত্রে কিছু কিছু যে বড় বড় ইস্যুগুলো E20 মতন ইস্যু বা বাংলায় যদি দেখতে পাই হকার উচ্ছেদের যে ইস্যুটা, এই হকার উচ্ছেদের ইস্যু কিন্তু একটা মানে চরম লেভেলের একটা মানে মিডিয়া ফিভার বা হাইক একটা উঠেছে বা বিভিন্ন রকম ভাবে মানুষের পরিশানি হয়েছে, যেটা গোটা বাংলা জানে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আগামী দিন যদি স্বচ্ছভাবে ভোট হয়, তাহলে সেক্ষেত্রে একটা ফ্যাক্টর থাকে যে কতটা কি করছে না করছে। এবারে 3 নম্বর প্রশ্ন যদি সেক্ষেত্রে প্রতীক, যেটা এখন সবার মধ্যে একটা হট টপিক, যে তৃণমূল কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি মানে প্রতীকটা কারা পাচ্ছে, আলটিমেটলি কারা পাচ্ছে?
আলটিমেটলি মানুষজন মমতা ব্যানার্জি মানেই তৃণমূল চিনতো, এটাই গোড়াগুড়ি প্রমাণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমার মনে হয় না যে কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে আমি যদি দেখি গ্রামের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এক নামে চিনে। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা অন্য একটা প্রতীক পেয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় মানে তৃণমূলের ভবিষ্যৎ মানে কিছু থাকবে না, বা সেই মানে মোমবাতির দ্বীপের আলোর মতন একটা শুধু শিখা জ্বলে থাকবে, আর কিছু হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটুকু মনে করি যে যদি সংগঠন গ্রাউন্ড জিরো বা সংগঠন যদি ঠিকঠাক করে থাকে বা আগামী দিনে যদি পরিকল্পনা করে মমতা ব্যানার্জি মাঠে নামে, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও আমার মনে হয় যে এই জায়গা থেকে কিছুটা হলেও গ্রো আপ করতে পারবে এবং সাংগঠনিক দক্ষতা সেক্ষেত্রে বাড়াতে পারবে। এবারে সেকেন্ডলি হচ্ছে এনসিপিআই এর জায়গায়। তো এনসিপিআই এ যে তৃণমূল থেকে জয়েন করেছে, তৃণমূল থেকে তারা জয়েন করে গেছে, এটা স্বাভাবিকভাবেই যে আমি মনে করি যে মানুষ ভোটটা করায় কে, মানে অরিজিনালি নির্বাচন করে কে, নির্বাচন করে হচ্ছে বুথ লেভেলের ওয়ার্কার্স, অঞ্চল লেভেলের ওয়ার্কার্স, ব্লক লেভেলের ওয়ার্কার্স। এরাই কেবলমাত্র যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি, এই তিনটে মানুষের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ এবং প্রধান প্রধান সভাপতি এবং সভাধিপতি, এই তিনটা এই 4-5টা মানুষের মধ্যে কিন্তু মোস্ট অফ দ্য পিপল একটা গ্রাউন্ড জিরোকে সংগঠনের দায়িত্ব থাকে। তো সেক্ষেত্রে যদি আজকে যদি তারা বিজেপিতে গিয়ে সেই কনস্টিটিউয়েন্সি থেকে, যে কনস্টিটিউয়েন্সি তারা বিজেপির বিরোধিতা করেছে, আজ থেকে তৃণমূলে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে যদি সেই মানুষটা, সেই এনসিপি এর কর্মীটা আজ এনডিএ তে ঢুকে যদি বিজেপির প্রতীক চিহ্নে আজকে আগামী দিনে দাঁড়ায় বা বিজেপিতে রিপ্রেজেন্ট করে, স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপির যে কর্মী ভাবাবে সেখানে কিন্তু বরাবরই কিন্তু আঘাত আসবে বলে আমি মনে করি। কারণ অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দলের কর্মীরাই আসল সম্পদ। তো সেই জায়গা থেকে একটা পার্টি যদি মানে ঢুকে যদি থাকে যে যারা এতদিন ধরে কাজ করেছে, এতদিন ধরে পরিশ্রম করেছে, সেই জায়গা থেকে সেক্ষেত্রে একটা তাদের বিরোধী রাজনৈতিক দল যারা এত এত তোলামূল, তোলাবাজি, আরো বিভিন্ন রকম চুরি অভিযোগ, জোচ্চুরি, যার বিরুদ্ধে অপমান করেছে, আজকে তারা একটা সিটে আছে। আজকে আলটিমেটলি মানুষ গ্রাউন্ড জিরো লেভেলের যে মানুষজনগুলো আছে, সেই গ্রাউন্ড জিরো লেভেলের মানুষজনের মধ্যে কিন্তু একটা ভাবান্তর দেখা যায়। এবং দ্বিতীয় কথা বলি যে তৃণমূলের সাথে বিজেপির এখান থেকে কম্পারিজন হবে না এই কারণে, কারণ তৃণমূল একটা আঞ্চলিক দল আর বিজেপি বরাবরই একটা জাতীয় দল। এবং এক্ষেত্রে যদি মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি তৈরি করে দেয়, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মনে হয় যে তৃণমূল বলে কোনো পার্টিটার অস্তিত্বই টিকে থাকবে না। তৃণমূলের থেকে আমি এই কোশ্চেনটাই তোর কাছে বেশি করে আসবো, সেটা হচ্ছে গিয়ে তোর যাদেরকে হারানোর জন্য এরকম একটা ম্যাসিভ ভোট পেলো বিজেপি, তাদেরকে কোনো না কোনো ভাবে উল্টো দিক দিয়ে হলেও, একটা আলাদা রুট দিয়ে হলেও তাদেরকেও এনডিএ জোটের দিকে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, ছবিটা তো প্রথমেই দেখালাম। তো ওরাও তো ভেবে থাকবে, বিজেপির লিডারশিপও ভেবে থাকবে যে এরা এলে তো আমাদের ব্যাকফায়ার করতে পারে, মানে মানুষের মধ্যে একটা ইমোশন তো কাজ করবে যে এরা এলে যে যাদেরকেই আমরা হারানোর জন্য ভোট দিয়ে বিজেপিকে আনলাম, ওদেরকে ব্যাক ব্যাক চ্যানেল দিয়ে ওরা বিজেপিতে এসে মিলে যাচ্ছে। তবুও এই হাইয়েস্ট লেভেলের লিডাররা কি মনে করে ওদেরকে নিয়ে আসছে, মানে সেটা তাদের কি এমন দরকার পড়েছে যে ওদেরকে নিয়ে আসতে হচ্ছে। তুই যে ছবিটার কথা বললি ওটাতে আছি, যে যদি ওই ছবিটা দেখাস এখন ওয়েস্ট বেঙ্গলের মানুষকে, সবাই শুধু মেজরিটি মানুষজন নেগেটিভ পার্সপেক্টিভই দেখবে। কিন্তু নেগেটিভ পার্সপেক্টিভ ছাড়াও ছবিটার কোনো পজিটিভ পার্সপেক্টিভ তো থাকতে পারে, এটাকে তো আমরা এড়িয়ে গেলে চলবে না। কারণ বলি কি, যে আমাদের কনস্টিটিউশনে একটা প্রভিশন আছে, অ্যান্টি ডিফেকশন ল 10th শিডিউলে আছে। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল কি, যে যদি তোর রুলিং পার্টি যার হয়ে তুই দাঁড়িয়েছিস, ইলেকশন জিতেছিস, সেখান থেকে যদি তোর কোনো কিছু নিয়ে তাদের সাথে মতবিরোধ হয়, তুই যদি মেজরিটি সিট নিয়ে অন্য পার্টিতে গিয়ে জয়েন করিস, ওটা কনস্টিটিউশন তোকে অ্যালাউ করবে। ঠিক আছে, যেটা হয়তো এনসিপিআই করেছে। এবার আলটিমেটলি আমার কি লক্ষ্য, মানুষ একটা পলিটিক্যাল পার্টিকে ভোট কেন দেয়? ডেভেলপমেন্টের জন্য, এটা ছাড়া তো কোনো কারণ নেই। ডেভেলপমেন্ট হবে, পার্টি তার সবসময় হেল্প থাকবে, গভর্নমেন্টের সব রকম অ্যাসিস্ট্যান্স পাবে, এই জন্যই তো মানুষ পার্টিকে ভোট দেয়। এবার তুই বলি যে এখানে বিজেপি কেন ব্যাকফুটে যাবে? নেক্সট ইলেকশন কবে আমাদের? 2029 ইলেকশন থাকার পরেও এখনো আমাদের কাছে কত সময় আছে ধরতে গেলে? প্রায় নিয়ার 2 ইয়ার্স, 2.5 বছর মতো সময় আছে। এই 2.5 বছরে যদি একটা নেশনের ডেভেলপমেন্টের জন্য অপোনেন্ট আর রুলিং পার্টি একসঙ্গে থেকে ডেভেলপ করে,
তাহলে সে যে প্রতীকেই দাঁড়াক, মানুষ তো আমার টার্গেটই হলো ডেভেলপ করা। সে বিজেপির হয়ে দাঁড়ালো, কি কংগ্রেসের হয়ে দাঁড়ালো, কি সিপিএম এর হয়ে দাঁড়ালো, কার সঙ্গে এনডিএ তে মার্চ করে গেল, এটা যদি আমি এটাকে সরিয়ে রাখি কিছুক্ষণের জন্য, তাহলে মানুষ কি জন্য ভোট দেবে? ডেভেলপমেন্টের জন্য। যদি দেখি যে 2029-এর মধ্যে 26 থেকে 29 এখনো 2.5 বছর 3 বছর সময় আছে, এই 3 বছরে যদি ডেভেলপমেন্টটা প্রপার ওয়েতে হয়, ঠিকঠাক হয়, তাহলে সে যে প্রতীকে দাঁড়ায়, তাহলে মানুষ কেন ভোট দেবে না? তাই না? কিন্তু এটা নয় কি যে তুই হচ্ছে 2.5 বছর পরে যারা এই চ্যানেল দিয়ে হচ্ছে গিয়ে বিজেপিতে এখন গিয়ে মেলার চেষ্টা করছে বা মিলে গেছে, ওরাই আবার টিকিট পাবে না বিজেপির থেকে? ওরা তো কোনো জায়গায় ডিমান্ড করেনি আমরা এনডিএর হয়ে কাজ করছি। এখানে মোদিজির কালকে যা মেসেজটা আমি দেখলাম, যে সবাইকে মিলে একটা বৈঠক হলো, রুলিং পার্টি অপোনেন্ট সবাইকে নিয়ে, যে আমরা একসঙ্গে ডেভেলপমেন্টের জন্য কাজ করব। তো এখানে শুধুমাত্র ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকেই দেখি, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে কেন দেখবো? দেখি না কেমন ডেভেলপমেন্ট হতে থাকে। তুই যেটা মানে বলছিস সেটাকে আমাকে যদি এই আমি প্রসঙ্গে আমি একটা এটা তো ডেমোক্রেসির জন্য একটা ভালো, যে যেখানে গভর্নমেন্ট আর রুলিং পার্টি সব একসঙ্গে মিলেমিশে কাজ করছে। ভোট হবে, ভোটের সময় ভোট হবে, সারা বছর আমরা একসঙ্গে কাজ করেছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি। আমরা জানি যে অভিষেকদা যে পয়েন্টটা বলে সত্যি খুব ভালো পয়েন্ট, যে যদি আজকে অপোনেন্ট এবং রুলিং যদি একসাথে মিলে জয়েন্ট ভেঞ্চার করে কাজ করে, সেটা অবভিয়াসলি মানুষের জন্য ভালো এবং সমাজের জন্য ভালো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত এই এমপি গুলো আজকে এনসিপিআই, তথাকথিত আজকে এনসিপিআই বা এনডিএ, এই মানুষগুলোকে তাদের যে জায়গায় তাদের তো এত ক্ষোভ, তাদেরকে তো দেখতেই পাওয়া যায় না আলটিমেটলি কনস্টিটিউয়েন্সিতে। মানে একটা পার্লামেন্টের সিটে আজকে ওয়েস্ট বেঙ্গলে 42টা সিট, যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো আজকে যদি 2029 পর্যন্ত তাদের মুখ না দেখায়, যদি আমি ওখানে দিল্লিতে বসে মিটিং করে যদি এই বলে না আমি কাজ করব, আমি এই রোড কনস্ট্রাকশনের একটা বিল স্যাংশন করে দিলাম, আলটিমেটলি আমার কাজ হয়ে গেল, আলটিমেটলি মানুষ আমার এই মনে হয় না এই জন্য- এই এই জন্য ভিত্তি তো করে ভোট দেয়। গ্রাউন্ড একদম গ্রামে তুই যেটা বলছিস ওটা গ্রাউন্ড রিয়ালিটি, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু সেই গ্রাউন্ড 3 বছর পর, হ্যাঁ, এই যে মানুষের কাছে তাহলে এখনো 3 বছর সময় আছে। যদি মানুষ দেখছে যে 3 বছরে এত কিছু হয়ে যাওয়ার পর, মানে গভর্নমেন্ট অপোনেন্ট একসঙ্গে মিটিং করার পরেও আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা মানুষ তার ম্যান্ডেট তো ইলেকশনের সময় দিয়ে দিতে পারে। তো যখন 29 ইলেকশন হবে তখন মানুষ দেবে তার mandate। এক্স্যাক্টলি মানুষ তার ম্যান্ডেট পয়েন্ট আমার আলটিমেটলি কথা একদম। হলো, আমার নেশনের জন্য, নেশনের ডেভেলপমেন্টের জন্য কোনটা সুইটেবল। মানুষ যদি ম্যান্ডেট দিয়ে মনে করে যে আমার এই আলটিমেটলি party- আবার না আমি আমি অন্তিমকে একটা বলবো কথা আছে, এই যে একটা কি, এই যে এনসিপিআই এনডিএ যেটা আমাদের একটা আলোচনা চলছে, আজকে এনসিপিআই লোকজন, আজকে প্রথম কথা হচ্ছে যে এনসিপিআই থেকে এনডিএ তে যারা গেছে, এনসিপিআই থেকে এনডিএ গেছে, তাদেরকে তো বিজেপির লোক গালাগালি দিচ্ছিল এতদিন পর্যন্ত, এখন আবার তৃণমূলের থেকে এরা গেছে, তৃণমূলের লোকও গালাগালি দিচ্ছে, আলটিমেটলি তো এরা গালাগালিই খাচ্ছে আলটিমেটলি। আমার তো মনে হয় না যে মানুষের চোখে এখনো পর্যন্ত ভালো দৃষ্টান্ত স্থাপন করছে, যে কোনো কনস্টিটুয়েন্সিতে হোক। আমি দেখিয়ে দিতে পারি এমন একটা কনস্টিটিউন্সি দেখাও যেখানে মানে সেই এমপিটাকে নিয়ে আজকে গর্ব ফিল করছে, বা সেই মানে সেই এমপিটার হয়ে কথা বলছে আজকে। কিন্তু আমি বলে দিলাম, এই যতজন গেছে তাদের মধ্যে আপাতত একটা অংশ থাকবে যারা বিজেপির হয়ে টিকিট পাবে পরের ইলেকশন, লোকসভাতে আবার টিকিট পাবে, ঠিক আছে? এইখানেই হচ্ছে কি আমার এটাই বলার, তো বলছি, এবারে সেক্ষেত্রে যদি টিকিট পায়, সেই জায়গায় তো মানুষের ম্যান্ডেট একটা কাজ করবেই, এবং মানুষের mandate বিজেপি exactly। মানুষ ম্যান্ডেট দিক, তখন মানুষ এটা ম্যান্ডেট দিবে, ওটাকে একসেপ্ট করে নিতে হবে। করে নিতে হবে। হ্যাঁ, এবং বিজেপির হয়ে বিজেপির কর্মীদের একটা গ্রাউন্ড মনোভাব কি থাকবে, সেটাও একটা ভাবা চিন্তার বিষয়। কারণ যা দেখতে পাচ্ছি, মানে আলটিমেটলি মানুষ কি আজকে যে কথাটা বললো যে বিজেপি থেকে টিকিটটা পাবে, আলটিমেটলি 2029-এর মধ্যে যে মানুষগুলো আজকে এনসিপিআই তে গেছে, সেই মানুষগুলো আগে আজকে ফিল্ডে নামে দাঁড়াক, যে তারা কি, তারা রেসপন্সটা কি পাচ্ছে যে বিজেপির সাথে হাত মিলিয়ে, সেটা তো আগে দেখতে হবে তাদেরকে, যে তারা আজকে কি রিভিউ পাচ্ছে সেই জায়গাটা থেকে। কারণ আলটিমেটলি আমি 3 বছর ঘরে বসে থাকলাম আলটিমেটলি, তারপরে হঠাৎ করে আমি টিকিট পেয়ে গেলাম, মানুষ তো সেখান থেকে ডিনাই করবে, ব্যাকফুট খাবেই, এটা কিছু করার ওটা দেখলাম তো। আমি গ্রাউন্ডেও আসবো না, তার মধ্যে দেখবো পার্লামেন্টে হ্যাঁ। সেশন চলছে, আমি ঘুমোচ্ছি, হাই তুলছি, এগুলো তো নয়। পার্লামেন্ট হচ্ছে হ্যাঁ, সেন্সিটিভ হ্যাঁ, জায়গা, হ্যাঁ। যেখানে একটা ইস্যু নিয়ে ডিসকাশন হচ্ছে, পলিসি মেকিং, ল মেকিং হয়, সেখানে আমি কি হাই তুলবো, ঘুম পাচ্ছে? এটা তো, এগুলো তো এক্সেপ্টেবল না। আমি ভোট দেওয়ার জন্য রেডি নই। গ্রাউন্ড রিয়েলিটির মানুষজন, তুমি কতটা পার্লামেন্টে কতটা ভালো বক্তব্য রাখছো, তুমি কার সাথে মিটিং করছো, এটা থেকে অ্যাকচুয়ালি মানে গ্রাউন্ড রিয়েলিটিতে ভোট হয় না এইরকম, মানে এই ফ্যাক্টর আমার কাজ আমার করে। হ্যাঁ,
আমার এমপি ল্যাডের টাকা স্যাংশন হয়েছে, আমার এমপি ল্যাডের টাকা হ্যাঁ। কিভাবে কাজ হলো আমার ওটা দেখবো, আমি ডেভেলপমেন্ট দেখবো। তুমি যার সঙ্গে মিটিং করতে পারো, আমার ওটা যায় আসে না কিছু। আমি ব্যাস, ডেভেলপমেন্ট ব্যাস, দেখবো, আমার আনএমপ্লয়মেন্ট কি করে যাবে সেটা দেখবো। যে মানে আমার 12টা 14টা আমার রাস্তা 12-14টা সোলার লাইট আমার স্যাংশন হয়ে গেল, আলটিমেটলি আমার গ্রামে এসে পৌঁছালো না, স্যাংশন হয়ে গেছে, মানুষ তো খুবতে হবেই, মানুষ ভোটে ম্যান্ডেট করবে, এই জায়গাটাই একদম তো। আমি একদম বিজেপি আজকে যদি বিজেপি ধরো 12টা স্যাংশন করে দিল, তারপরে ওরা বাইরে প্রচার করে বেড়াচ্ছে এই দেখো আমরা এত এত বিল এনেছি, এত 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 সোলার লাইট, এত এত রাস্তা, এত এত টিউবওয়েল, সমস্ত কিছু এই উন্নয়ন আমরা নিয়ে আসছি, কিন্তু আলটিমেটলি সেখানে পৌঁছায়নি। সে জায়গায় মানুষ ক্ষিপ্ত, মানে এটাই অরিজিনাল হয়, গ্রাউন্ড রিয়েলিটিতে এটাই হয় অরিজিনালি। তুই বলতে চাইছিস যে এই 2.5 বছর যে সময়টা, এটা এরা যদি যে এক্সিস্টিং পার্টিতে যদি থাকতো, তাহলে হচ্ছে গিয়ে একটা সবসময় যেরকম হয়, মানে একটা বিরোধী দলের সঙ্গে একটা তোর কেন্দ্রীয় লেভেলের দলের একটা ট্রাসেল লেগে থাকতো, তো ওই অঞ্চলের যে ডেভেলপমেন্টটা ওই পরিমাণে হতে পারতো না। রেদার ভালো আমি হয়েছে তো যারা এইদিকে চলে এসছে, না, তারা ডেভেলপমেন্টের চেষ্টা করবে। এই এবার হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে যে আজকে যদি আমি দেখি এই মানুষগুলোর মধ্যে কিছু না কিছু একটা মানে দুর্নীতি আছে, জড়িত আছে, সে হয়তো প্রত্যক্ষভাবে কেউ থাকতে পারে, পরোক্ষভাবেও কেউ থাকতে পারে। তো সেই জায়গায় তারা আলটিমেটলি কিসের জন্য গেছে আমি এটা বলতে চাই না এখানে, যে তারা নিজের স্বার্থের জন্য গেছে না নিজের স্বার্থের জন্য যায়নি, না তারা ভালো বুঝে গেছে, সেটা আমার বলার প্রয়োজন নেই। কিন্তু মানে আজকে যদি আমি দেখি যে সেই মানুষগুলো সেই মানুষগুলো আলটিমেটলি একটা রাজনৈতিক দলে চলে গেছে, কিন্তু আমার মনে হয় যদি সে তৃণমূলেই বলছে না, সে যদি বিরোধী রাজনীতি করে, সেখানে যদি রাজনৈতিক ভাবে আজকে যে প্রবলেমগুলো ইস্যুগুলো দেখা যাচ্ছে, বিরোধী না থাকলে কিন্তু মানে গণতান্ত্রিক দেশের কিন্তু ভালো পরিকাঠামো করা যায় না, গণতান্ত্রিক দেশের বিপ্লব বা মানে সুন্দর সমাজ তৈরি করা যায় না। যেখানে বিরোধিতা থাকবে, যেখানে বিরোধী লোক থাকবে, সেখানেই আমার মনে হয় যে কি বলে আমাদের মানে সুন্দর একটা ঐক্য জিনিস গড়ে উঠবে। তো সেই জায়গায় যদি কেউ বিরোধী শক্তি থাকে, এই যে ইস্যুগুলো হচ্ছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলবে, মানুষের মনে জয় করতে পারবে। এক্ষেত্রে এত কিছু ইস্যু হচ্ছে, সে তারা চুপচাপ আছে দিল্লিতে, যে আমি মিটিং করছি, ছবি তুলছি, মিষ্টি খাচ্ছি, আলটিমেট আলটিমেটলি আলটিমেটলি তৃণমূলের লোকও তাকে গালাগালি দিচ্ছে, বিজেপির লোকও গালাগালি দিচ্ছে, বিজেপি কেন একে ডাক, আর মিষ্টি তৃণমূলের মিষ্টি লোকের প্রশ্নে খাচ্ছি। ভালো তৃণমূল হয়ে চলে গেছে। সূর্য যেটা বলতে পারলো না যে আলটিমেটলি কিসের জন্য গেছে, নিজের স্বার্থের জন্য গেছে না এর জন্য গেছে, আমি বরং বলে দিচ্ছি ইডির 4টে করে নোটিশ পাওয়ার পরে গেছে। না না না, ওটা বলছি না। সূর্য যে বললো মিষ্টি খাচ্ছে, তা মিষ্টি খাচ্ছে এটাকে তো আমি ইস্যু বানাতে পারি না, কারণ এটা তো আমাদের সৌজন্যবোধ, যে একজন আমাদের মিটিং করছি মানে বা কিছু জনের সঙ্গে ইয়ে হয়েছে মানে ওখানে চা খাওয়া মিষ্টি খাওয়া, এটা আমাদের বাঙালিদের সৌজন্যতা অ্যাকচুয়ালি যে এটাই কি সৌজন্য, যে আজকে যে বিজেপি কর্মীরা দুদিন আগে মানে দোসরা মানে 4টা মেয়ের আগে পর্যন্ত তারা গালাগালি দিয়ে তাদের এগেনস্টে প্রচার করছে যে তোমার মন্ত্রী এরকম ভাবে বিদ্যুৎ চুরি করেছে, তোমার মন্ত্রী এই করেছে, তারপরে আজকে সেই বিজেপি কর্মীটা কি সেটা সৌজন্য মেনে নেবে? এখানে এইটা প্রশ্ন আমার। কিন্তু কোথাও তো বিজেপি বলে নাই কর্মী আমরা ভালো এনডিএর দেখতে সঙ্গে, কিন্তু কোথাও তো বলে নাই যে আমরা এনডিএর সঙ্গে মার্চ হয়ে গেলাম, তৃণমূল ছেড়ে দিলাম। এটা তো না, কোথাও এটা আমি তো দেখি। এটা তো তুইও জানিস আমিও জানি যে এটা একটা ব্যাক চ্যানেলই তৈরি করা হচ্ছে, মানে এটা তো ওপেন সিক্রেট, মানে সেটা তো তুই এখন বলতেই পারিস যে আমাদের সঙ্গে এ হচ্ছে না, তাহলে সেটা তোর খুবই একটা রাজনৈতিক মুখপাত্র হিসেবে তুই এরকম উত্তর দিতে পারিস। কিন্তু তুই অ্যাজ এ তুই যদি এইসব জিনিস নিয়ে যেহেতু মানে তবুও খোঁজ খবর রাখিস, তাহলে তুই নিশ্চয়ই বলবি না যে এটা একটা ব্যাক চ্যানেল নয়। তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি এটা ওপেন সিক্রেট, যেটা না, অ্যাকচুয়ালি ব্যাক চ্যানেলে তৈরি করা আমি হচ্ছে। আমি জিনিসটাকে একসেপ্ট করে নিয়েছি। আমি দেখবো ওটা সোসাইটির জন্য কতটা ভালো হয়, কতটা ডেভেলপমেন্ট ওরা করতে পারে। তারপর আমি আমার ম্যান্ডেট, মানুষ যা ম্যান্ডেট দেবে সেটা তখন 2029-এ আবার দেখা যাবে। কিন্তু আমি তো মনে করি যে এটা ডেমোক্রেসির জন্য খুব ভালো, যে অপোনেন্টকে তুই নিয়ে শুধুমাত্র বসে যে একটা ডেভেলপমেন্টের দোহাই যে তুই শুধুমাত্র দিচ্ছিস, তুই কি এটা ডিনাই করবি যে 4টে করে ইডির নোটিশ যাওয়ার পরে ওরা এতে গেছে? আমি তো দেখিনি 4টে নোটিশ কোথায় গেছে, তুই যদি দেখে থাকিস আমাকে পাঠান। আমি দেখিনি 4টে করে নোটিশ কোথায় গেছে। না, এবারে অপোনেন্টের সাথে আজকে আমি যদি দেখি অপোনেন্টে, তুই বলছো অপোনেন্টকে কাজে লাগিয়ে কাজ, যেমন ঋতব্যতা শুভেন্দুর মতন তুমি যদি এখানে উদাহরণ টানো যে অপোনেন্টকে দেখিয়ে ভালো করে কাজ, আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে আমার সেভারেল ইস্যু রান করছে, যেখানে বিভিন্ন রকম মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই জায়গাগুলো বলার মতন তো লোক নেই। আলটিমেটলি বিধানসভায় কে বলবে যদি বিরোধী না থাকে?
আমার মনে হয় সৌজন্যতা বোধ থাক, কিন্তু বিরোধিতার জায়গায় থাকুক, না, এটা আমার মনে না, হয় তুই ব্যক্তিগত। সেটা বলছিস। প্রথম দিন যেদিন মুখ্যমন্ত্রী আমাদের যখন বিধানসভা শুরু হয় তখন কিন্তু বলে দিয়েছিল যে আমরা কিন্তু বিরোধীদের কথাও শুনবো, বিরোধীদের যদি কিছু বলার থাকে ওনারা নবান্নে এসেও বলতে পারেন, বিধানসভাতেও বলতে পারেন, ওনারা তো শুনবেন বলেছেন। এবার বিরোধী যদি ভেঙে গিয়ে ওরা এখন কালীঘাট আর কি নাম একটা বললি ওদের সাথে যদি ব্যস্ত থাকে, সেখানে তো গভর্নমেন্টকে দোষ দিয়ে আমাদের লাভ নেই। গভর্নমেন্ট শোনার জন্য রেডি হয়ে আছে, গভর্নমেন্ট বলেছে, আচ্ছা, এই তাই না? কোশ্চেনটাকে আগে একটু জেনারেল ওয়েতে আসি। সেটা হচ্ছে গিয়ে তোর যেরকম আমরা একটু একটা মিডল গ্রাউন্ডে এসে আলোচনা করি যে আমরা বা ইয়েতেও দেখছি যে হচ্ছে গিয়ে যখন একটা পার্টি কোনো একটা রাজ্যে একটা পার্টি থেকে অন্য পার্টিকে আসে, তখন এটার একটা প্রবণতা থাকে যারা এতদিন ধরে মার খেয়েছে। মানে আমার একজন বন্ধু আছে যার বাবা বিজেপি করে সিন্স মানে প্রায় অটল বিহারী বাজপেয়ী যে সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন তারও আগের থেকে হচ্ছে গিয়ে বিজেপির সঙ্গে যুক্ত। ওয়েস্ট বেঙ্গলে বিজেপির মাঝখানে বহু দশক পেরিয়ে গেছে, বিজেপির নামগন্ধ তেমন ছিল না, বামফ্রন্টের বিশাল সময়কাল গেছে, তারপরে টিএমসির সময়কাল গেছে, তবে থেকে বিজেপি করে। ঠিক আছে, বহুবার মার খেয়েছে, এক আধবার এরকম মার খেয়েছে যে মেরে ফেলে দিয়ে গেছে, মরে গেছে ভেবে, তারপরে উঠে এসছে। তো এরকম একজন লোক। এখন ব্যাপারটা হচ্ছে, এখন যখন ক্ষমতায় আসছে ওই পার্টি, এতদিনের ওই যে গ্রাউন্ড লেভেলের যারা কর্মী ছিল তাদের এই সংঘর্ষের পরে এতদিনে ক্ষমতায় আসছে, তখন একটা, শুধুমাত্র বিজেপির কথা বলছি না, যে রাজ্যেই এটা হয় তখন একটা প্রবণতা দেখা যায় যে রেদার ওই ওই কর্মীদেরকে হাইলাইট করার থেকে যারা অন্য পার্টি থেকে আসছে, ঠিক আছে, এখানে এসে যোগদান করছে ভোটের পরে, তাও আবার তাদেরকে একটা পদ দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে একটা বড় পদে দিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে যারা এতদিন ধরে সংঘর্ষ করেছে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। এটা এটা শুধু বিজেপি বলে বিজেপি কথা নয়, সব রাজ্যে যেখানেই এই ধরনের ট্রানজিশন হয়েছে সেখানে এই ধরনের প্রবণতা দেখতে পাওয়া যায়। তো আমার মানে দুটো আমিও ভেবেছি এটা নিয়ে যে কেন এটা হয়। এক তো হচ্ছে গিয়ে এটার যুক্তি এটা হতে পারে যে নতুন লোককে যদি আমরা না নিয়ে আসি পার্টি, তাহলে সংগঠন বাড়বে কি করে, নতুন লোককে তো আনতে হবে। কিন্তু তার সঙ্গে এটাও তো একটা কোশ্চেন আসে যে যে লোকটা এতদিন ধরে সেই পার্টির জন্য লয়াল থাকলো, এত ধরনের প্রলোভন থাকা সত্ত্বেও ওই পার্টির জন্য মার খেয়ে গেল, সে আজকে সাইডলাইন হয়ে গেল। দেখ, পার্টি সাইডলাইন করেছে কি না করেছে ওটা তো ওই মানুষটার সঙ্গে আমি যতক্ষণ না কথা বলছি ততক্ষণ তো আমি বুঝতে পারবো না। তবে আমি মনে করি যে মানুষের একটা যদি ট্যালেন্ট থাকে, তুই যেটা বলছিস যে যেটা মিন করছিস যে লিডারশিপ কোয়ালিটিকে, ওই কোয়ালিটি তুই তোর কাছে যত বাধা থাকুক ও কোনো না কোনো ভাবে তোর হয়ে যাবে, বেরিয়ে যাবে। তো আলটিমেটলি কাজ মানে পার্টিতে থাকা কিসের জন্য, পদ পাওয়ার জন্য না কাজ করার জন্য? যে পদ পেয়েই কাজ করতে হবে, না হয় কাজ করা যাবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। কাজ করো, সোসাইটির জন্য কাজ করো। পার্টি যদি তোকে নোটিস করে বা গভর্নমেন্ট যদি দেখতে পায় তুই ভালো কাজ করছিস, আশা করি গভর্নমেন্ট ঠিক অবজার্ভ করে এগুলা, তো গভর্নমেন্ট ওকে ঠিক সুইটেবল ওয়ে দিয়ে দিবে ভালো জায়গায় ইস্টাবলিশড হওয়ার জন্য। সেটার জন্য উনি তখন করবেন, কিন্তু এখন কাজ করে যেতে হবে। এখন যদি আমার পার্টি সরকারে এসছে বলে আমি এখন ওই পজিশন চাই, এরকম যদি বলতে থাকে, তাহলে তো যতজন পার্টি ছিল সবাই পজিশন চায়। অভিষেক, 1 মিনিট আমি বলছি, পদের সঙ্গে তো একটা সম্মানেরও বিষয় জুড়ে থাকে। রেজার কাজ করার, তুই একটা বিষয় বলছিস যে পার্টির প্রতি লয়াল কর্মী হবে, সে সে তো কাজ করে যাবে, তার কেন পদ চাই? কিন্তু পদের সঙ্গে তো একটা সম্মানও জড়িয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। কেন এবং কাজ করলে কি সম্মান পাওয়া যাবে না? শুধুমাত্র পদ পেলেই সম্মান পাওয়া যাবে? দেখ, সেরকম এই যে স্টেট, কত কত সোশ্যাল ওয়ার্কার তো আছে যাদের কোনো কিছুই নেই, শুধু নিজেরাই সোশ্যাল কাজ করে যায়। আর আমরা ওদেরকে ইনস্টাগ্রামে, ফেসবুকে, এতে ইউটিউবে প্রচুর আছে, দেখবি প্রচুর সোশ্যাল ওয়ার্কার আছে। এই যে কি নাম, যে অ্যাম্বুলেন্স করে শুধু মানুষকে সারা বছর দিয়ে গেছে, তো তার তো কোনো পার্টি নেই, তাহলে সে কিভাবে করেছে? করতে তো পারে। আমি যারা বলছি যারা যোগ্যতার প্রশ্ন, আমি বলছি যোগ্যতার প্রশ্ন। এটা এটা শুধুমাত্র বিজেপি নয়, এটা শুধুমাত্র কংগ্রেস নয়, আমি সব পার্টির বলছি যে পার্টিদের কি এমন হচ্ছে গিয়ে তোর জিনিস থাকে যেটার জন্য তাদেরকে বাইরে থেকে লোক লোক যারা এসে যোগদান করছে তাদেরকে অগ্রাধিকার দিতে হয়, রেদার হচ্ছে নিজেদের পার্টিতে যারা আছে তাদের থেকে। এটা কি ধরনের থাকে, মানে টেন্ডেন্সি কেন থাকে এটা? দেখ, আমি তো কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচ নেই, তো এটা পার্টির ইন্টারনাল ব্যাপারটা আমি জানি না। তবে আমি জানি যে কাজ যদি করতে চায় তাহলে গভর্নমেন্ট হোক আর যে কোনো পার্টি হোক হয়তো অ্যালাউ করবেই। সূর্য, কি মনে হয় এই ব্যাপারটা, যে ব্যাপারটা আমি অ্যাডমিট করছি যে এরকম হয়, তোর কি মনে হয় যে এটা কেন হয়, এই টেন্ডেন্সিটা কেন থাকে একটা পলিটিক্যাল পার্টির মধ্যে? প্রথম কথা হচ্ছে,
আজকে যদি আমি দেখি যে তুমি যে কথাটা বললে যে মানে একটা কোনো পার্টিতে যে মানুষটা এক্সিস্ট করছে তার চেয়েও যে আসছে তাকে সেই জায়গায় হাইলাইটেড করা হচ্ছে এবং তাকে সেই জায়গাটাতে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমার মনে হয় মানে আমরা যখন দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো অর্গানাইজেশন থাকে, পুরনোদের সাথে একটা কানেকশন থাকেই তাদের মধ্যে এবং নতুনদেরকে সুযোগ করে, মানে নতুনদেরকে জায়গা দেয় যে সেই জায়গাটাতে বেনিফিট করার জন্য। কারণ আলটিমেটলি যে মানুষটাকে নিচ্ছে তার মধ্যে এমন কিছু ক্যাপাবিলিটি আছে এবং বিরোধীর থেকে এমন কিছু ক্যাপাবিলিটি আছে। কারণ কি, আমি একটা কথা বলছি, আজকে যদি আমি একজনকে নিচ্ছি, আমি একজন দল, আমি একজনকে নেব, আলটিমেটলি তুমি আমার দলের লোক, কিন্তু তোমার থেকে তাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি এই কারণে কারণ তোমার সাথে আমার সেই কানেকশনটা আছে, কিন্তু তাকে আমি দিচ্ছি কারণ সে তার ঘরের জিনিসপত্র সমস্ত কিছু জানে যে কোথায় কি আছে না আছে, দ্যাটস আছে। আমি যদি দেখতে পাই, আমি 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 এটা উদাহরণস্বরূপ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধরতে পারি এই উত্তরটা, যে আজকে যদি মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী আজকে কিন্তু তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের কোথায় কি আছে না আছে সমস্ত কিছু সে জানে, কিন্তু সেই জায়গায় দিলীপ ঘোষ সে তার সাংগঠনিক কতটা ক্ষমতা, সাংগঠনিক কতটা দক্ষতা, সাংগঠনিক কতটা ক্যাপাবিলিটি, সেটা আজকে বিজেপি জানছে যে দিলীপ ঘোষের এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার এত কিছু পাওয়ার আছে। কিন্তু আজকে যে মানুষটা মানে আলটিমেটলি সেই মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে অপোনেন্ট প্লেয়ারকে নিজের দিকে টেনে সেই প্লেয়ারটাকে ওই অপোনেন্টের গোল করানোর জন্য, এইটা আমার মনে হয় বেশি ম্যান্ডেট। কারণ সেই সেই লোকটা তাদের সংগঠনের ডিফেন্ড করার জন্য সেই লোকটাই বেশি জানবে। আলটিমেটলি একটা হয় না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলো কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের যত যা কিছু আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যক্রম, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উইক পয়েন্ট, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের থেকে বেশি জানে, কারণ সে সেই জায়গাটায় কাজ করেছে। আলটিমেটলি আমার মনে হয় এই একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে আমি যে মানুষটাকে নিচ্ছি সেই মানুষটা আসবে কেন, ওয়াই আই উইল জয়েন দ্য মানে নিউ পার্টি বা নিউ অর্গানাইজেশন, আমি কেন জয়েন করবো? আমার প্রথম প্রশ্ন। আমি কিছু পাচ্ছি বলে, আমি একটা বেটার অপরচুনিটি পাচ্ছি বলেই আমি ঢুকছি, সে যে কোনো রাজনৈতিক দল। আজকে রাঘব চাড্ডা যদি আমি বলি, যে রাঘব চাড্ডা আজকে পার্লামেন্টে সুর তুলেছে, সেই রাঘব চাড্ডাই আজকে কিন্তু এনডিএ শরিক হয়েছে, এনডিএ তে যোগদান করেছে। রাজনীতিতে যে কোনো কিছু, আমি বলিনি রাজনীতিকে যে কোনো কিছু সম্ভব। তো রাঘব চাড্ডাকে এমন কিছু অফার করা হয়েছে বা রাঘব চাড্ডাকে এমন কিছু জিনিস করা হয়েছে সেই জায়গাটায়, এটার প্রথম কারণ হচ্ছে বিরোধী শূন্য করা। কারণ একটা রাজনৈতিক দল বা একটা সংগঠনের প্রথম কাজ হচ্ছে যারা আমার অ্যান্টি লোক আছে সেটাকে আমাকে নির্মূল করতে হবে। এটাই আমার মনে হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আমার 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 পরিপ্রেক্ষিতে। মানে যদি সামারাইজ করে দিই, ঠিক আছে, মানে তোর যে পয়েন্ট দুটো ছিল, দুটো যদি সামারাইজ করে দিই, ব্যাপারটা এরকম যে যে আমার সংগঠনের সঙ্গে যুক্ত আছে সে তো হচ্ছে গিয়ে ওর যা যা কিছু আছে, ওর যা ক্ষমতা, সেটা তো আমার সংগঠনের জন্য ঠিক। কিন্তু আমি যদি কাউকে অ্যাড অন করি, সে একদম আরো কিছু 5টা লোক হলেও নতুন ভোটার নিয়ে আসবে, এটা একটা ফ্যাক্ট। একদম আর সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে ওর ডিল করতে সুবিধা হয়। সে যেহেতু আছে এরকম একটা গরম সময়ে, ওর পার্টি লিডারশিপের সঙ্গে ডিল করতে ওর কাছে বার্গেনিং চিপ থাকে, যেটা দিয়ে সে ওই পথটা, ওই মন্ত্রিত্বটা বা ওই জিনিসটা দাবি করতে পারে। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আমি আমি এটাকে উদাহরণস্বরূপও বলতে পারি, মানে শুভেন্দু অধিকারী শুধু শুভেন্দু অধিকারী নয়, এক্ষেত্রে বাবুল সুপ্রিয় হতে পারে, এক্ষেত্রে রুদ্রনীল হতে পারে। আমরা যেখানেই দেখেছি যে মানুষটাকে আজকে যে রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক সে একটা বেটার অপরচুনিটি জায়গা পায়, কারণ ডিলটা তার সাথে সেইভাবেই করা হয় যে আমি সেই জায়গাটা তোমার সাথে দেবো, তোমাকে এই জায়গাটা এরকম এরকম করতে হবে। এটাই আর দেখ, তুই যদি আরো একটা কথা বলি, আমি রাজনীতির সংজ্ঞা কি? রাজ্য চালানোর নীতি। রাজ্য চালানোর জন্য যেটা সুইটেবল, সে রুলিং পার্টি যেটাকে সুইটেবল হিসেবে একসেপ্ট করবে নীতির ওটাই জায়গা। করবে। রাজ্য চালানোর নীতি যদি পলিটিক্সে করতে পারি, আমরা পলিটিক্স মানে শুধু ডার্ক পলিটিক্স ধরিস, কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্স না, অ্যাকচুয়ালি ডার্ক পলিটিক্স না। পলিটিক্সের ডেফিনেশন হলো কোনো একটা জিনিসকে প্ল্যান মাফিক এক্সিকিউট করার মেথডটাই হলো পলিটিক্স। ঠিক আছে, রাজ্য চালানোর জন্য যেসব পলিসি নিতে হবে ওইটাই হলো রাজনীতি। তো রাজ্য চালানোর জন্য কোনো পার্টি যদি মনে করে যে এটা সুইটেবল, এই নেতা সুইটেবল, একে নাও, এভাবে করলে এভাবে হবে, তাহলে নাও না, কোনো না। আমার তো ভালো হওয়া নিয়ে কথা, যদি ভালো হয় তাহলে আমি কেন আটকাবো এটা? এটা ঠিকই আছে, আমরা যদি পলিটিক্স নিয়ে কথা বলি, আমরা যদি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি, তবে হয়তো আমরা অতটা শক হই না যতটা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে যদি এই জিনিসগুলো অবজার্ভ করি, তখন আমরা শক হই যে কেন, কি করে, কিভাবে এটা হয়ে গেল।
তবে আমার সবকিছুর পরেও আমার কেন জানি না মনে হয় যে একটা পার্টি বা একটা মতাদর্শ, যেটাকে মানে ইমোশনাল সাইড বলতে পারিস এই ব্যাপারটা, যারা বিশ্বাস করে আছে তাদের তাদেরকে আমরা যতটা সম্মান করতে পারি, যতটা করতে পারি, রাদার যারা এরকম মানে এক একজন নেতাকে আমি হয়তো নাম নেব না, কিন্তু এরকমও আছে যে এই পার্টি থেকে ওই পার্টি গিয়ে আবার পরের সরকারের সময় এই পার্টিতে এসছে, আবার ওই পার্টিতে চলে গেছে। মানে তার জীবনের মধ্যে হচ্ছে 3-4বারও পার্টি চেঞ্জ করে নিয়ে আর প্রতিবারেই কোনো না কোনো মন্ত্রিত্ব পেয়ে গেছে, জোট সরকারের সঙ্গে করে গেছে। তো সেই জায়গা থেকে মনে হয় যে সেটা খুব মানে একজন জনগণ যে একটা মতাদর্শকে ভেবে একটা ভোট দিচ্ছে, সে একটা কোনো জায়গায় গিয়ে এরকম যখন হয়ে যায় তখন সে একটা চিটেড ফিল করে। সে আমরা যতই একটা ডেভেলপমেন্টের দোহাই দিই বা ডেভেলপমেন্টের দিই, সেটা আমরা যুক্তির খাতিরে বলতে পারি, যেটা অভিষেক বললো, কিন্তু আমরাও মানে কোথাও না কোথাও অ্যাটলিস্ট, তুই কি ভাবিস জানি না, কিন্তু কোথাও না কোথাও আমি তো গিয়ে ভাবি যে লোকটা হচ্ছে টিএমসি তে থেকে 2.5 বছর ধরে কাজ করেনি, একদিনও তার কনস্টিটিউশন যে এলাকাতে আছে সেখানে যায়নি, সে এই এই এক্ষুনি মানে বিজেপি বা কোনো পার্টি চেঞ্জ করে নিয়ে এমন কোনো সাধু হয়ে যাবে না যে 2.5 বছরে সে সেই জায়গাটাকে বানিয়ে দেবে। মানে এরকম আমার তো মনে হয় না ইন্ডিয়াতে সম্ভব। তবু চেষ্টা তো থাকবে, চেষ্টার কথা ভেবেই আমরা সবসময়। সেটার আমার জন্য মনে মানুষ হয় তার অধিকার দিয়ে বুঝিয়ে দেবে যখন নেক্সট ইলেকশন আসবে। মানুষকেও এটা সচেতন হতে হবে। কিন্তু অ্যান্টি ডিফেকশন লয়ের যে জায়গাটা, আমি যেটা বক্তব্য হচ্ছে আমার, যে আজকে আজকে 18টা সাংসদ, আজকে 18টা পার্লামেন্টারি সিট, 18টা ওয়েস্ট বেঙ্গলে 18টা পার্লামেন্ট সিট, তারা সেই জায়গা থেকে কি হচ্ছে না, সেই জায়গা থেকে মানুষজনদের জনভোট নিয়ে তারা এসছে। তো সেক্ষেত্রে তারা একটা মতাদর্শকে বিশ্বাস করে তো ভোটটা দিয়েছে। আলটিমেটলি আজকে কিন্তু সেই সেই মতাদর্শটাই নেতারা পরিবর্তন করে দিচ্ছে মানুষজনের পারমিশন না নিয়ে। এ কেমন ভারতবর্ষ, তাই না? আলটিমেটলি শুধু মানুষই তো ভোট মানুষ দিচ্ছে আলটিমেটলি। মানুষকে শুধু মতাদর্শ দেখেই ভোট দেয়। মানুষ মানুষ মতাদর্শ, তাহলে মানুষ ডেভেলপমেন্ট থেকে ভোট দেয়। কিন্তু একটা একটা রাজনৈতিক ইস্যু যখন রাজনৈতিক নির্বাচন হলো, হেরে গেল, হঠাৎ করে সেই তার ডেভেলপমেন্ট কমে গেল, তার মতাদর্শ অন্য হয়ে গেল। আমি মানে সেই জায়গাটায় প্রশ্ন তুলছি। আমি বলতে চাই যে একটা খুব বয়ান আসে, ঠিক আছে, যখন এই ধরনের নেতারা কোনো একটা অন্য পার্টিতে থাকে তখন একটা খুব চেনা পরিচিত একটা ছকের বয়ান আছে যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমি এই পার্টিতে থেকে কাজ করতে পারছি না, আমি সেই জন্য পার্টি চেঞ্জ করে কাজ করতে যাচ্ছি। তুই যে এই কথাটা বললি এক্স্যাক্টলি সেই কথাটা, যে আমি এই পার্টিতে থেকে কাজ করতে পারছি না, অন্য পার্টিতে গিয়ে আমি খুব ভালো কাজ করব। সেই জায়গা থেকেই আমার কোশ্চেন, যে যে লোকটা এখানে থেকে 2.5 বছর ধরে কাজ করতে পারলো না, সে নতুন পার্টিতে গিয়ে কি এমন সাধু হয়ে যাবে যে কাজ করবে। কাজটাকে উল্টে ফেলবে। এটা তো একদম রেদার একদম। হচ্ছে গিয়ে কাজ করার বাহানা, এটা তার হচ্ছে পার্সোনাল হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, যে সে অন্য পার্টিতে গিয়ে এতদিন পর্যন্ত এই পার্টির ঠিক কাজ ছিল, অন্য পার্টিতে গিয়ে এখন সুবিধা এবং অন্য এবং এটাও মানছি, আজকে একটা রাজনৈতিক দলে গেল, আজকে তাদেরও দুর্নীতি আছে, তাদেরও একটা বাজে রকম ইম্প্যাক্ট আছে। আজকে ডিম থেরাপির ভয়ে তারা চলে গেল। আলটিমেটলি এটা দেখা যাক যে এনসিপি যতগুলো জন নেতা গেছে তাদের কিন্তু ডিম থেরাপি করা হয়নি। এই এই টপিকে ঢুকলাম মানে আরেকটা একটু ছোট কোশ্চেন দিয়েও আমরা সময় অনেকটা পেরিয়ে গেছে, শেষ করি। যে একটা ব্যাপার আমাদের দেশে খুব সব সব পলিটিক্যাল পার্টির মধ্যেই পরিচয়, সেটা হচ্ছে সেলিব্রিটি কালচার, ঠিক আছে। স্থলপতি বিজয়ের এই জন্য মানে আর কাজবাজ সম্পর্কে আমি ওইভাবে মানে এমনি যা এখন তো পিআর এর মার্কেট, কে কি কাজ করছে সেটা তো আরো কিছুদিন পরে বোঝা যাবে। কিন্তু একটা ডিসিশন আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে ও যখন রাজনীতিতে আসার ডিসিশন নিল তখন বললো আমি আমার মানে সিনেমা রিলেটেড যা কেরিয়ার আছে সেটা আমি শেষ করলাম, কারণ আমি মনে করি যে দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। তো তোদের কি মনে হয় যে এই যে বেশিরভাগ সেলিব্রিটি যাদেরকে সিট দেওয়া হয়েছে তৃণমূল আমলেও বা অন্যান্য রাজ্যেও, ঠিক আছে, ওদের পারফরমেন্স কিন্তু ওই রকম ভাবে ভালো নয়, কিন্তু তবুও পার্টিগুলো ওদেরকেই প্রেফার করে, এই যে পার্টিতে সেলিব্রিটি কালচার, এটা তোদের কি মনে হয় যে বন্ধ হওয়া উচিত, বা এটাতে এই এই জিনিস ক্রাইটেরিয়া আনা উচিত, বা একজন রাজনীতিক যে ব্যক্তিত্ব হবে একজন ওকে ফুল টাইমার হওয়া উচিত বা উচিত নয়, বা কি মনে হয় তোদের? একজন গ্রাউন্ড জিরো থেকে যদি কথাটা বলতে চাই, বা একজন যদি আমি মানে গ্রামের মানুষ হয়ে আমি বা একটা কনস্টিটিউয়েন্সির মানুষ হয়ে যদি কথাটা বলতে চাই, তাহলে আমি এটা বরাবরই মনে করি যে সেলিব্রিটি কালচারকে বন্ধ হওয়া উচিত। কারণ আলটিমেটলি যে কনস্টিটিউয়েন্সি থেকে বা যে পার্লামেন্ট সিট থেকে আমি জিতছি, যে পার্লামেন্ট সিট থেকে আমি ইলেক্টেড হচ্ছি, আলটিমেটলি ভোটের পরে তাদেরকে কোনো 5 বছর তাদেরকে দেখতে পাওয়া যায় না। মানুষ হয়রান হয়। জেলা সভাপতি, ব্লক সভাপতি এরা কাজ করে টুকটাক, কিন্তু
কোনোভাবেই কিন্তু কাজটা যদি যারা মন্ত্রী হয় বা যারা এমএলএ হয় তাদেরকে কিন্তু কোনোভাবে সেই কনস্টিটিউয়েন্সিতে দেখা যায় না। আলটিমেটলি লোকজন প্রতীকে ভোট পেয়ে চলে যায়, কিন্তু প্রার্থীটার যে দাম, প্রার্থীটাকে একটা দাঁড় করানো, আজকে হয়তো হাওয়াতে একটা ট্রেন্ড থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে লোকসভা এবং বিধানসভার ভোট সম্পূর্ণ আলাদা হয়, কিন্তু হাওয়া একটা ট্রেন্ড থাকে যে যেদিকে হাওয়া যায় একটা তো পরিবর্তন বা একটা কোনো হাওয়া থাকে, সেই হাওয়া অনুযায়ীও মানুষ একটা কিছু শতাংশ মানুষের ভোট কিন্তু পরিবর্তন হয়। তো যে প্রশ্নটায় আসছিলাম যে মানে এটা আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে এটা মানে অবিলম্বে এই জায়গাটা বন্ধ করা দরকার। কিন্তু সাধারণ মানুষের রাজনীতি করার রায় আছে এবং একজন সেলিব্রিটিরও রাজনীতি করার রায় এই জায়গাতেই আছে। একজন সেলিব্রিটি যদি ফিল্ডে নেমে আজকে আমি যদি উদাহরণ দিই, আমি এই সেলিব্রিটি নিয়ে যে খারাপ কথা বলছি, আবার এই সেলিব্রিটি যে বিজয় থালাপতি কিন্তু একটা স্টেটে জিতে যেয়ে বিজয় থালাপতি একটা সুন্দরভাবে রাজ্য কিন্তু মানে পরিচালনা করছে। স্ট্যালিনের হ্যাঁ, একদম কিন্তু সরকার তার জন্য সে সিনেমার কেরিয়ারটা ছেড়েছে, ওইটাই আমি ওই পয়েন্টটাতেই আসতে এক্স্যাক্টলি চাইছি। দিস ইজ দ্য পয়েন্ট। আমি চাইছি যে প্রফেশন বাই প্রফেশন সে সমস্ত কিছু ছেড়ে রাজনীতি হলে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যদি মাঠে নেমে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় সমাজ, দেশ ও দশের উন্নতি করা সম্ভব বলে আমি মনে করি এই জায়গাটা থেকে। এক্স্যাক্টলি, অবশ্যই আমিও এটার সাথে একমত যে দুটো জিনিস একসঙ্গে চালানো সম্ভব একজন নয়। চলানো যায় না। হ্যাঁ, যেহেতু যেহেতু তোর একটা স্টেট চালানো মানে তুই স্টেটের সুপ্রিমো, মানে তোকে সবসময় এনগেজ থাকতে হবে স্টেটের ম্যাটার। ইভেন এমনও হয় যে কিছু অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, অফিসাররা প্লাস এমএলএ এমপি চিফ মিনিস্টার, এমনি মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার যতজন আছে সবাইকে দেখিস তুই সবার লাইফস্টাইলে যদি কোনো পডকাস্ট শুনিস, বলবে আমরা সারাদিন ব্যস্ত থাকি। তো একজন মানুষ সারাদিন ব্যস্ত থাকার পর তো সে আর সিনেমা করতে পারে না বা সে আর গান করতে পারে না, তাহলে ওই ক্যারিয়ারটা থেকে চলে আসা উচিত ওর। পুরোপুরি তোমার 100% তুমি পার্টির জন্য দাও, যেহেতু তুমি ওটা ছেড়ে দিচ্ছ। আমি ওটা তো ওর রাইট যে আমিও পলিটিক্স করতে পারি, ওটাও অ্যাজ এ সিটিজেন হিসেবে ওর রাইট আছে, কিন্তু যেটা করবে তোমার 100% দিয়ে কর। হ্যাঁ, সেটাই আমারও সেটাই, মানে এটা নিয়ে ভাবি, সেটা হচ্ছে গিয়ে পলিটিক্স করার রাইট তো সবার আছে, কিন্তু এইরকম একটা এরকম একটা সিরিয়াস জব, মানে এটা এরকম নয় যে পার্ট টাইম এখানে কিছুটা করে দিলাম এখানে কিছুটা করে দিলাম, একটা কনস্টিটিউশনসি চালানো মানে এতগুলো মানুষের দায়িত্ব নেওয়া, এটা তো মুখের কথা নয়। এটা কোনো সময় পার্ট টাইম হতে পারে না, মানে আমার কাজের মাঝখানে মাঝখানে করে দিলাম, আমার অ্যাডভাইজার আছে ওরা বুঝে নেবে, আমার সেক্রেটারি আছে ওকে ইয়ে করতে হবে, আমাকে কেউ দেখলো না, তো সেক্রেটারিকে নামাতে না, তুমি কেন নেমেছো ওখান থেকে? মানে আর পলিটিক্যাল পার্টিগুলোও কেন দেয়? শুধুমাত্র নামের জন্য, যে একটা মুখটাকে পরিচিতি করানোর জন্য যে মার্কেটিং বাজেটটা ওদেরকে খরচা করতে হবে, অ্যাটলিস্ট সেই খরচটা করতে হবে। মুখটা পরিচিত আছে, এবার ব্র্যান্ডিংটা করতে হবে। আমি তো আগের মানে রুলিং পার্টি যে এখন যে আছে, আমি তো এই গভর্নমেন্টের ক্ষেত্রে এই সেলিব্রিটি কালচারটা খুব একটা দেখিনি। আমি দেখি যে ওরা যাকে যোগ্য মনে করে তারা তাকেই দেয়। কারণ আমি তো তোর জয়শঙ্করের থেকে ভালো, যেহেতু উনি একজন ডিপ্লোমেট ছিলেন, ওর থেকে ভালো ফরেন মিনিস্টার তো আমি একজন সেলিব্রিটি থেকে এক্সপেক্ট করি না, তাই না? উনি কিন্তু সেই যেভাবে জায়গায় বিজেপির এরকমও, মানে তুই ওয়েস্ট বেঙ্গলের কথা ছেড়ে দিলাম, কিন্তু বিজেপির এরকম সেলিব্রিটি সাংসদ, সেলিব্রিটি মন্ত্রী প্রচুর আছে। রিসেন্টলি রবি কিষানের ভিডিও খুব ভাইরাল হচ্ছে, পডকাস্টে গিয়ে কি সব বলে দিয়েছে, সবাই খুব মিম বানাচ্ছে ওটা নিয়ে। আমার যদিও এই ব্যাপারটা নিয়ে খুব খুব একটা আমি দেখিনি, তো সেই জন্য আমি বলতে পারছি না কি ব্যাপার হয়েছে। না, আমিও এটা খুব একটা ওয়াকিবল নয়, তবে আমি যে রুলিং পার্টির যে তোর মিনিস্টারিয়ালটা আছে ওটা আমার খুব ভালো লাগে। কারণ অশ্বিনী বৈষ্ণব জি উনি নিজেই আইআইটি থেকে এমটেক। তো উনার থেকে তো আমি টেক ভালো নিশ্চয়ই একটা সেলিব্রিটি বুঝবেন অ্যাফর্মেটিভ। জয়শঙ্কর উনি হলেন আগে ডিপ্লোমেট ছিলেন, আইএফএস অফিসার। হুম। তো এগুলোকে তো খারাপ বলে ধরলে হবে না, এগুলো তো নেশনের জন্য সত্যিই খুব ভালো। মোটামুটি একটা আমরা অনেকগুলো বিষয় টাচ করলাম, সবাই সেই সব বিষয় নিয়ে যাদের যা বক্তব্য আছে তা বললো। কিছু কিছু ব্যাপারে আমি এগ্রি করি না, কিছু নতুন জিনিস জানলাম। এটাই আমার সব সময় একটা আলোচনার উদ্দেশ্য থাকে, রিজিট না থেকে একটা বিষয়ে এসে অন্যদের কথা শোনা, হয়তো তাতে আমি যে জিনিসটা ভাবছি সেটার থেকে আলাদা লাইনে গিয়ে অন্য কিছু ভাবার শক্তি আসে। এবং যারা ধৈর্য ধরে এই পুরো ব্যাপারটা শুনবে তারাও বুঝতে পারবে যে আমরা কি করার চেষ্টা করছি। ওদেরও হয়তো মাইন্ডে যে চিন্তা ভাবনাটা ছিল সেটার থেকে বাইরে বেরিয়ে অন্য একটা চিন্তা ভাবনা, অন্য একটা ডেভেলপমেন্টের জায়গায় আসতে পারবে। তো
তো আলটিমেটলি সবারই গোল এটা যে যাই হয়ে যাক দেশের যাতে ভালো হয়, দেশের উন্নতি হয়, দেশের জন্য যেন ভালো হয়। যে ইস্যু, হ্যাঁ, যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলে যাই প্রতি মুহূর্তে সেগুলো আস্তে আস্তে হলেও সলভ হয়, একটা জায়গায় পর্যন্ত যায়। আলটিমেটলি এটাই সবার চাওয়া। আর যেভাবে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হতে থাকবে সেটা তো আমাদের সবার চোখের সামনেই হবে। এই নোটেই আজকের এপিসোড শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।